সময়টা বুধবার আর ঠিক 9:30। মৌসুমী শ্রাবস্তী রয়েছি। যারা পোস্টার দেখেছেন তারা অনেকেই জেনে গিয়েছেন যে আজকের কী নিয়ে অনুষ্ঠান। আর যারা দেখেননি তাদেরকে বলি যে শুধুমাত্র অ্যাডভেঞ্চারাস সিনেমা দেখলে বা সত্যজিৎ রায়ের বই পড়লেই যে আপনার অ্যাড্রিনালিন হ্রাস হয় তা তো নয়। আপনি নিজের জীবনেও কিছু অ্যাডভেঞ্চারাস করতে চান, আর সেই অ্যাডভেঞ্চারের খোঁজেই আজকের রয়েছি আমরা। সোলো ট্রিপ নিয়ে, মানে একা যাতায়াত করতে চান, একা সারা জায়গা ঘুরতে চান, বাইক নিয়ে, তাও আবার সেটা কিভাবে করবেন, তার জন্য কিন্তু আজকের আমাদের সাথে আছেন বিশিষ্ট অতিথি। কিন্তু সেই অতিথির সাথে অবশ্যই পরিচয় করিয়ে দেব। কিন্তু আপনারা সেই আমাদের আজকে যে বিশিষ্ট অতিথি তাকে যদি কোনো রকম প্রশ্ন করতে চান, কি করবেন? বিভিন্ন মাধ্যমে করতে পারেন। আমাদের ফেসবুক লাইভ শুরু হয়ে গিয়েছে 100.1 FM গোল্ডের পেজ থেকে, এছাড়া আকাশবাণী কলকাতার পেজ থেকে। আপনারা সরাসরি শুধু শুনতে নন, দেখতেও পাচ্ছেন। এছাড়া 100.1 FM গোল্ডের যারা টিউন করেছেন তারাও শুনতে পাচ্ছেন। আর আমাদের ফোন করতে পারেন, মানে সরাসরি কথা বলতে পারেন। কিভাবে কথা বলবেন? 22488085। আর যদি হোয়াটসঅ্যাপ করতে চান 9903059992। না, কথা দিয়েছিলাম যে অবশ্যই আমাদের আজকের যিনি বিশিষ্ট অতিথি তার সাথে আলাপ করিয়ে দেবো, কেননা আলাপ না করালে আপনারা শুনবেন কি করে এত কিছু ইন্টারেস্টিং গল্প। তার মুখে যে সোলো ট্রিপ নিয়ে যে সমস্ত তথ্যভাণ্ডার তার কাছে রয়েছে বা ইন্টারেস্টিং গল্প তার কাছে রয়েছে, আজকে সবটুকু আমরা জেনে নেব। সেই জন্যই ঠিক 9:30 হয়ে গিয়েছে, আর 11টা পর্যন্ত থাকবো। না, মাঝে যদিও 10 মিনিটের একটা ব্রেক থাকবে, কিন্তু সেটা শুধুমাত্র আমাদের ফ্রিকোয়েন্সিতে। ফেসবুক লাইভে কিন্তু আপনারা আমাদেরকে পাচ্ছেনই একদম সরাসরি। আজকের আমাদের সাথে আছেন শুভ সরকার, যাকে আমরা ফেসবুকে বা আমাদের ইউটিউবে শুভ সরকার ব্লগস নামে চিনি। সেই শুভ সরকার আমাদের কাছে আজকের বিশিষ্ট অতিথি হিসেবে আছেন। স্বাগত জানাই আপনাকে। আর নমস্কার। আর আমাদের বিষয় আজকে সোলো ট্রাভেল, তাই আপনারা আমাদের দেখতে পাচ্ছেন লাইভ আকাশবাণী কলকাতা এবং 100.1 FM গোল্ডের ফেসবুক পেজে। আর সেখানে আপনারা আপনাদের প্রশ্ন রাখতেই পারেন। মাধ্যমগুলো বলা হয়ে গিয়েছে আমাদের অলরেডি, একেবারেই তাই। আর তবে প্রথমেই কিন্তু আমরা প্রশ্ন করব, মানে সেই এক্সাইটমেন্টটা আমরা আর রাখতে পারছি না। প্রথমেই জানতে চাইবো এটা যে যদি আপনাকে আপনারা ব্যক্তিগতভাবে ফলো করি, ইউটিউবে আপনার যে চ্যানেল, সেখানে 8 বছর আগে আপনার শুরুটা, জার্নিটা আমরা যদি পেছনে যাই দেখতে পাই ওয়ার্কআউট দিয়ে, ওয়ার্কআউটের ভিডিও আপনি পোস্ট করেছেন, স্কোয়াট, ব্যাক ওয়ার্কআউট, এই সব। তার 2 বছর পরে একটা ট্রিপ, সেটা হচ্ছে মালদা থেকে ত্রিবেণী। তারপরে কনসিস্টেন্টলি বিভিন্ন জায়গা, দেশে বিদেশে। সেই জার্নিটা শুনতে চাই। আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং একটা জার্নি। ট্রাভেলটা যখন শুরু হয়েছিল, ওই গল্পটা আমি সবার সাথে শেয়ার করতাম। এটা মানে এত ইন্টারেস্টিং একটা জার্নি, মানে আমারও যখন মনে পড়ে নিজের গল্পটা, তো আমারও ভীষণ ভালো লাগে। আমার মনে হয় সবার শুনলে সবারই ভালো লাগবে। এই ট্রাভেল জার্নিটা যদি একটু পেছনে আমি চলে যাই, আমি যখন খুব ছোট, ক্লাস 7-এ পড়ি, আমার কোনো একটা জন্মদিনে আমাকে একটা বই দেওয়া হয় উপহার। বইটার নাম ছিল ভয়ঙ্কর সুন্দর, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। যারা কাকাবাবু পড়েছো তারা, মানে তাদের আর বলার বাকি থাকবে না। কাকাবাবু, ওই একটা গল্প পড়ার পর আমার ব্যাক টু ব্যাক পুরো সিরিজ পড়া। তারপরে জীবনে এসছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সমরেশ বসু, তারপর প্রচুর প্রচুর বই আমি পড়েছি। এবার আমার বাবা জব করতো না, মা করতো জব, স্কুলের চাকরি করতেন। আর বাবা আমার বিজনেস করতেন। তো বাবার ইচ্ছে থাকলেও বাবার ঘোরার উপায় ছিল না, আর মায়ের ইচ্ছে থাকলেও বাবা যেহেতু যাচ্ছে না, মায়ের উপায় ছিল না। সেই সময় আমরা কি করতাম, ওই বই পড়ে না আমার খুব ইমাজিন করতে ভাল লাগতো। আর আমাদের এই সমরেশ মজুমদার আর সুনীল গঙ্গোপাধ্যায় আমাদের নর্থ বেঙ্গল নিয়ে প্রচুর লিখেছেন, প্রচুর সুন্দর সুন্দর জায়গা। ওই জায়গাগুলো যখন আমি পড়তাম, ভিজুয়ালাইজ করতে পারতাম। তো মনে কোনো একটা কোনায় সুপ্ত বাসনা ছিল যে আমি ঘুরতে যাব। কিন্তু এই বাড়ির যখন এই পরিস্থিতি থাকে, তখন ঘুরতে যাওয়াটা পসিবল হয় না। তো সেইভাবেই ধীরে ধীরে কি করলাম যে না, আর একটা আমার জিনিস ভালো লাগতো, যেহেতু বাবা আমার এক্সারসাইজ করতো, খুব ছোটো থেকে দেখেছি এক্সারসাইজ করতে ভালো লাগতো, তো ঘোরার শখটা কিন্তু ছিলই। এইভাবেই কোনো একটা টাইমে দেখতাম যে লোকে ধীরে ধীরে যাচ্ছে এদিক ওদিক। তখন এত ফেসবুকের চল ছিল না। দেখতাম লোকে এসে ফটো দেখা, তখন মেনলি আমরা ফটোই দেখতাম, ফোনে ছবি বা হাতে ওয়াশ করা ছবি এগুলো দেখতাম। দেখতে ঘুরতে যেতে তো খুব ইচ্ছে করতো, বাট ঘুরতে যাওয়াটা হয়ে উঠতো না। তারপরেই কোনো একটা দিন ভাবলাম না, এই সবটা ছেড়ে এবার বেরোতে হবে। বাইকটা বাড়িতে রয়েছে, কিচ্ছু ইকুইপমেন্ট আমার কাছে ছিল না, খুব হালকা ফুলকা একটা মোটামুটি হেলমেট ছিল। ওই হেলমেট আর সাথে একটা ক্যামেরা ছিল, অবশ্য সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম ক্যামেরা। হ্যাঁ,
তো প্রত্যেকের জার্নি, যারা হয়তো ট্রাভেল করে, হয়তো নতুন ক্যামেরা নিয়েছে, তাদের সবার জীবনের জার্নিটা মোটামুটি এক, তারা হয়তো রিলেট করতে পারছে আমার এই কথাটার সাথে। তো সেকেন্ড হ্যান্ড একটা ক্যামেরা কিনে আমি বেরিয়ে পড়েছিলাম বাইকটা নিয়ে। পাহাড়ে উঠবো জানতাম, কি করে উঠবো জানতাম না। এই জার্নিটাও বড় ইন্টারেস্টিং। প্রথম দিন আমার ট্রিপ ছিল ত্রিবেণীর। মালদা থেকে মাত্র 340 কিলোমিটার কি 310 কিলোমিটার, এক্স্যাক্টলি মনে করতে পারছি না, ওরমই হবে। তা আমার এখনও ভাবলে হাসি পাই, সেই ত্রিবেণী যেতে আমার মোটামুটি 10-11 ঘন্টা সময় লেগেছিল। তো আজকের ডেটে আমি ওই ডিস্টেন্সটা হয়তো মাত্র 6 ঘন্টা 7 ঘন্টায় কভার করি, প্রপার গাইডেন্স পেছনে রেখে। কিন্তু তখন আমার কাছে ছিল না কোনো গাইডেন্স। আমি নিজের মতো করে রাস্তায় যেখানে ইচ্ছে হচ্ছে দাঁড়াচ্ছি, 15 কিলোমিটার গিয়ে দাঁড়াচ্ছি, কখনো বা 50 কিলোমিটার পরে দাঁড়াচ্ছি, কোনো কিছু ঠিক ছিল না। তো ওই করেই আমার ত্রিবেণী যাওয়া প্রথমবার। তারপরে পরের দিনের জার্নিটা ছিল দার্জিলিংয়ের দিকে। উঠে তো গিয়েছি, কিন্তু দার্জিলিং থেকে যখন, আর যে কোনো অনেকে যারা নতুন নতুন বাইক চালায় তারা খুব ভালো মতো রিলেট করতে পারবে, পাহাড়ে ওঠাটা না একটুখানি সোজা পাহাড়ে নামার তুলনায়। ওই বাইক নিয়ে যখন আমি পাহাড় থেকে নামতাম, মানে নামছিলাম যখন, আমার এখনও মনে আছে, একটা বাঁক ঘুরে আমি দাঁড়িয়ে গিয়ে বলেছিলাম আমি আর বাইক চালাবো না, কোনো একটা ড্রাইভারকে ভাড়া করব, বাইকটা একটু নামিয়ে দেবে। ওই দিন আর আজকের দিন, ওই দিন যদি আমি সাহস করে ওই বাইকটা নিয়ে না বেরোতাম আর পাহাড় থেকে ওইভাবে বাইকটা নিয়ে না নামতাম, তাহলে হয়তো আজকের এই দিনটা আমার কাছে আসতো না, আমার ভান্ডারে এত এত গল্প তৈরি হতো না। তো এই ছিল আমার ওই ওয়ার্কআউট থেকে ত্রিবেণীর প্রথম জার্নি, মানে একটা পা ফেলা। এটা তো প্রথম জার্নির কথা শুনলাম। এরপরে জানবো, আপনি তো অনেক জায়গায় ট্রাভেল করেছেন, একদম। প্রায় ভারতের অনেক জায়গা আপনি ঘুরে নিয়েছেন অলরেডি। তো আপনার কাছে কোনটা মানে বেশি ইন্টারেস্টিং, মানে একা একাই বাইকে যাওয়া নাকি একটা বাইকে গ্রুপ নিয়ে যাওয়া? দুটোর আলাদা আলাদা ফান্ডা রয়েছে। সোলো ট্রাভেল একদম আলাদা, গ্রুপ ট্রাভেল একদম আলাদা। সোলো ট্রাভেল করতে গেলে প্রথম কথা হচ্ছে তোমাকে প্রচণ্ড নিজেকে ভালোবাসতে হবে। নিজেকে যদি না ভালোবাসো তাহলে সোলো ট্রাভেল করতে পারবে না। প্রথম দিনটা খুব ভালো লাগবে, আজকে সোশ্যাল মিডিয়ার জগতের অন্যের ভিডিও দেখে চলে গিয়ে প্রথম দিনটা খুব ভালো লাগবে, তারপরে গিয়ে কিন্তু সেটা বোর হয়। কিন্তু সোলো ট্রাভেল যদি সত্যিকারের কেউ করতে পারে, সে নিজেকে খুঁজে পাবে। পাহাড়ের ওই ফাঁকা জায়গাটায় দাঁড়িয়ে, সামনে উঁচু উঁচু পাহাড়ের সামনে দাঁড়িয়ে, মানে চুপচাপ বসে যখন নিজের সাথে নিজে কথা বলা যায় না, ওর মজাটা অন্যরকম। গ্রুপ ট্রাভেলেরও আলাদা রকম মজা রয়েছে, বন্ধুবান্ধব মিলে গেলাম, নিজেরা নিজের মতো এক্সপ্লোর করলাম। কিন্তু গ্রুপ ট্রাভেল আর সোলো ট্রাভেলের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা আমার কি লাগে, সোলো ট্রাভেলে না প্রচুর মানুষের সাথে কথা বলা যায়, নতুন নতুন মানুষের সাথে। গ্রুপ ট্রাভেলে আমরা কি হয়, নিজেদের মধ্যে একটু ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু যখনই আমরা সোলো ট্রাভেল করি, দেখো মানুষ তো কথা বলতেই হবে কারণ না কারোর সাথে, তখন কি হয়, আমাদের মনে হয় কি ওই লোকাল লোকটা আছে, যাই ওর সাথে একটু বসে গল্প করি, ওর জায়গাটা সম্বন্ধে একটু জানি, ওর খাবারটা সম্বন্ধে একটু জানি, ও সকালে কি করে ওঠে, এইখানটাতে এই যে এই জায়গাটায় আমি এসেছি, ধরে নিলাম আমি অরুণাচলে এসেছি, অরুণাচলে কিরম টাইমে লোকে ঘুম থেকে ওঠে, কিভাবে তাদের জীবিকা নির্বাহ করে, কি তাদের মানে তাদের ফুড হ্যাবিট কি, এই জিনিসগুলো বড় ইন্টারেস্টিং তথ্য আমাদের কাছে আসে সোলো ট্রাভেলে। তো দুটোর আলাদা মজা আছে। একদমই তাই। আপনি যখন এই স্থানীয় লোকেদের কথা বললেন, তখন জিজ্ঞেস করি যে যদি এরকম একটা জায়গায় গেছেন, সেখানে অচেনা জায়গা, অচেনা মানুষজন, তাদের কতটা বিশ্বাস করেন আপনি, বা বিশ্বাস করা উচিত? আর তার সাথে আরও একটা প্রশ্ন জুড়ে দেবো, এই যে আপনি বলছিলেন যে অচেনা জায়গায় যখন যাচ্ছেন এবং সেটা একা, তো সেই ক্ষেত্রে অচেনা জায়গায় সেইখানকার সংস্কৃতিকে তো আপনি জানতে চাইছেন, এবং সেই অচেনাটাকে যখন আপনি জানছেন বা কোথাও হয়তো আমাদের সাথে মিল পাচ্ছেন, কোথাও কোথাও পাচ্ছেন না, সেইটাকে আপনি কেমন অনুভব করেন, বা যারা যাবেন সেটাকে কীরমভাবে নেবে, সেটাও যদি একটু বলেন। যে কোনো জায়গা যদি যাওয়ার আগে আমরা মনের মধ্যে একটা ধারণা করে যাই যে এই 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 জিনিসগুলো আমার ওখানে চাই, তাহলে তুমি কিচ্ছু চিনতে পারবে না। তোমাকে ব্ল্যাঙ্ক হয়ে যেতে হবে একটা জায়গায়। আমি জাস্ট স্রোতের সাথে গা ভাসিয়ে চলবো, তাহলেই কিন্তু এই যে অচেনা জায়গাটা আর অচেনা হয়ে থাকে না, তখন আমাদের জায়গাটা না আস্তে আস্তে ভালো লাগতে শুরু করে। কারণ দেখো, সবচেয়ে অনেককেই আমি এইখানে একটা কথা বলার আছে, অনেকেই ট্রাভেল করতে যখন বেরোয়, আমি দেখেছি প্রচুর তারা অ্যালিগেশন দেয় যে এই জায়গাটায় গিয়ে এই জায়গাটা ভালো না, এই জায়গার ফুড হ্যাবিটটা ওরকম। হয়তো তোমার কাছে ওই খাবারটা খারাপ লাগছে, মেবি হতে পারে ওইটা ওইখানে যারা লোকাল লোকজন তাদের কাছে হয়তো ভীষণ ডেলিশিয়াস। তাই কখনোই আমার এই জিনিসগুলো আমিও করতাম আগে। তো এই ট্রাভেলটা আমাকে এই দিক থেকেও বলতে পারো আমাকে সমৃদ্ধ করেছে যে আমি যখন কোনো একটা জায়গায় যাই, আমার আর এখন আর খাওয়ার নিয়ে খুব একটা বেশি কারোর কাছে কোনো অ্যালিগেশন থাকে না। আমি বুঝি যে ওই খাবারটা হয়তো আমার কাছে খারাপ লাগছে, বাট কারোর কাছে ওটা কিন্তু ভীষণ প্রিয়। তো এই জিনিসগুলোর ব্যাপার আছে। আর যদি বলা যায় কি করে আমরা মানুষের উপর বিশ্বাস করি বা মানুষকে চিনি অচেনা জায়গায় গিয়ে,
অচেনা জায়গায় গিয়ে আমি যেটা সব থেকে বেশি করি, দেখি যে লোকাল লোকজন কোন দোকানটাতে খাবার খাচ্ছে, মানে একটু দেখি ভিড় জমায়েত কোথায় হয়ে আছে, চেষ্টা করি ওই সব দোকানগুলোতে খাবার। আর একটা ট্রাভেল করতে করতে এই এক্সপিরিয়েন্সটা হয়েই যায় যে কি করে আমরা কোনো একটা লোককে দেখে তার সাথে কি কথা বলে আমার সে লোকটা ভালো না খারাপ, এটা একটু এক্সপিরিয়েন্সের ব্যাপার। এটা যে আপনাকে, এটা আমি তোমাদেরকে একটা কোশ্চেনের উত্তর হিসাবে বলে দিতে পারবো না। এটা ধীরে ধীরে যখন তোমরা একটা দুটো ট্রাভেল করবে না, নিজেই বুঝতে পারবে কোন মানুষগুলো আমাদের জন্য হার্মফুল, কোন মানুষগুলো আমাদের জন্য হার্মফুল না। আর বিশেষ করে যারা আমরা ঘুরতে যাই পাহাড়ি এরিয়ায়, খুব কম মানুষই আছে, মানে বিশেষ করে পাহাড়ি লোকজন না এত মিষ্টি হয়, তোমরা ওদের সাথে শুধু ওদের মতো করে যদি কথা বলা যায়, মানে আমরা যদি আমাদের হম্বি তম্বিটা না রাখি, তাহলে কিন্তু ওরা একদমই হার্মফুল না আমাদের কাছে। তো আমার সেটাই মনে হয়। বেশ, পাহাড় নিয়ে প্রচুর প্রশ্ন রয়েছে, কিন্তু পাহাড়, আপাতত- নদী, মানে হ্যাঁ, সমুদ্র, একদম। জঙ্গল সবকিছু নিয়েই যাব, কিন্তু এটা বলি যে আমরা শুধু যে নিজেদের প্রশ্ন রাখছি তা তো নয়, আপনারাও আসবেন 22488085 এই নাম্বারে সরাসরি আসবেন, 9903059992 এখানে আপনারা আসতে পারেন। সেটা হোয়াটসঅ্যাপ করতে পারেন, নাম লোকেশনটা অবশ্যই লিখবেন। আর যেটা করতে পারেন সেটা হচ্ছে আমাদের ফেসবুকে লাইভ যে দুটো পেজ থেকে চলছে, মানে 100.1 FM গোল্ডের যে পেজ, আর তার সাথে সাথে আকাশবাণীর পেজ সঙ্গে স্পেশালিস্ট অনুষ্ঠানে আপনারা কিন্তু কমেন্ট সেকশনেও আসতে পারেন। এই মুহূর্তে কে আছেন ফোনে আমাদের সাথে? নমস্কার। নমস্কার, বলুন। বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি। হুম আচ্ছা, যদি কোনো ব্যক্তি সোলো ট্রাভেলার হিসেবে পাহাড়ে যেতে চায়, তাহলে প্রথমবার যদি সে যায়, তাহলে সেটা কতদিনের জন্য যাওয়া উচিত? এক সপ্তাহ, না একদিন, না দুদিন? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ট্রাভেলার হিসেবে, গ্রুপ ট্রাভেলার হিসেবে যদি যেতে হয় পাহাড়ে, সেক্ষেত্রে সবচেয়ে প্রধান সতর্কতাটা কোন দিকে থাকতে হবে আর কি? নমস্কার। শুনতে থাকুন। উনি বলছেন যে সোলো ট্রাভেল করতে গেলে কতদিনের জন্য প্রথমে যাবেন, এবং গ্রুপ ট্রাভেলের প্রশ্নটা তো আপনি শুনলেন অনিমেষ বাবু। সতর্কতা, হ্যাঁ, একেবারেই। আমি ওনার নামটা শুনতে পাই। অনিমেশ বাবু বলেছেন নমস্কার বেহালা থেকে। অনিমেষ। আমি যেটা বলতে চাই যে সোলো ট্রাভেল যদি কাউকে স্টার্ট করতে হয়, তাহলে আমি বলবো সবসময় সেটা একদিনের বা দুদিনের হতেই তো পারে যে সোলো ট্রাভেল তুমি করতে গেলে তোমার ভালো লাগলো না, তাই সবসময় সেটা একদিন বা দুদিনের যদি করো, তাহলে আমাদের কাছে বার্ডেনটা থাকে না যে আমি ওখানে গিয়ে আরও 3 দিন থাকতে হবে। খুব অল্প টাইম নিয়ে তোমরা যাও, আর খুব কাছাকাছি বাড়ির সব থেকে কাছে যে লোকেশনটা আছে সেই লোকেশনটাতে ট্রাই করো। তাহলে আমার মনে হয় সোলো ট্রাভেলগুলো তোমরা বুঝতেও পারবে যে নেক্সট তুমি সোলো ট্রাভেল করতে চাও না তুমি গ্রুপ ট্রাভেল করতে চাও। আর গ্রুপ ট্রাভেল নিয়ে যেটা আমি বলি, কোশ্চেনটা আরেকবার কি ছিল? কোশ্চেনটা একবার। যে কি কি সতর্কতা আমাদের মাথায় রাখতে হবে? গ্রুপ ট্রাভেলে যেটা সব থেকে বড় সতর্কতা আমি নিজেও দেখি, প্রত্যেকের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। গ্রুপ ট্রাভেলে কি অনেকে করে কি, বাইক নিয়ে নিজের মতো ছোটাতে শুরু করে, সেরকম করলে চলবে না। নিজেদের মধ্যে কথা বলে নাও, একটা ডিস্টেন্স মার্ক করো, ধরে নাও তোমরা 300 কিলোমিটার ট্রাভেল করবে, তোমরা ক্যাপিং রাখো মোটামুটি 70 কিলোমিটারের বা 80 কিলোমিটারের, যদি রাস্তা খুব ভালো থাকে 100 কিলোমিটারের। তোমরা এ পয়েন্ট বি পয়েন্ট হিসাবে সিলেক্ট করো, এ পয়েন্ট টু বি পয়েন্ট তোমরা নিজের মতো করে যাও। একটা মাথায় রাখবে সবসময়, একজনকে লিড করতে হবে। যদি তোমাদের লিডার ঠিক থাকে, তোমাদের লিডারের যদি কন্ট্রোল ঠিক থাকে, তাহলে তোমরা গ্রুপ ট্রাভেলটা কিন্তু খুব ভালো করে করতে পারবে। আর যদি নিজের মতো সবাই ডিসিশন নিতে শুরু করো, তাহলে কিন্তু গ্রুপ ট্রাভেলে মজা হয় না। সেক্ষেত্রে কোথাও গিয়ে কিন্তু ওই লাস্টে গিয়ে ওই ট্রাভেল থাকে না, একটা মাথার উপর বার্ডেন হয়ে যায়। ঠিক, মানে ওই যে বলে না যে যেখানেই ঘুরতে যাও না কেন, মনের মতো যদি সঙ্গী না হয়, একই মানসিকতার লোক না। হ্যাঁ, তাহলে একেবারেই তাই। একটুখানি গ্রুপ মুশকিল। ট্রাভেলের মাঝখানে এখানে আরেকটাও ব্যাপার আছে, গ্রুপ ট্রাভেলে আমাদেরকে কিন্তু একটু স্যাক্রিফাইস করতে হয়। এটা হতেই পারে যে তুমি একটা জায়গা ক্রস করছো, ওইখানে হয়তো তোমার দাঁড়াতে ইচ্ছে করছে, কিন্তু বাকি গ্রুপ মেম্বারদের ওইখানে দাঁড়াতে ইচ্ছে করছে না, তোমাকে কিন্তু ওই ফ্লোতেই যেতে হবে। এই একটা আমার মনে হয় নেগেটিভ সাইড আছে। তো বাকি তো নিজেদের একটু মতো করে adjustment adjust লাগে। হয়ে যায় প্রচুর সবকিছু। মানুষজন দেখছেন, বাংলাদেশ থেকে দেখছেন নূর আলম, শিলিগুড়ি থেকে দেখছেন অভিজিৎ রায়, এবং সৌভিক নন্দী বলছেন খুব সুন্দর। আমরা টেলিফোনে কে আছেন দেখে নেব। নমস্কার, কে বলছেন? না, এই মুহূর্তে কেউ নেই। 22488085 এই নাম্বারে সরাসরি এসে আপনি ফোন করবেন, আর আমরা ফোনটা যখন নিয়ে নেব তখন আপনার নাম লোকেশনটা বলে তারপরে আপনাদের প্রশ্নটাতে আসবেন। এরপরে জিজ্ঞাসা করি, আমরা সেফটি নিয়ে কথা বলছিলাম। দেখেছি ছেলেদের পক্ষে যাওয়াটা খুব সহজ। আমি যদিও ছেলে মেয়ে নির্বিশেষেই কথাটা জিজ্ঞাসা করব, তাও মেয়েদের ক্ষেত্রে যদি কেউ এরকম সোলো ট্রিপ করতে চায়,
তারা কি কি কথা মাথায় রাখবে তাদের সেফটি সিকিউরিটির জন্য, বা মেয়েদের এরকম সোলো ট্রিপ কি আদৌ সেফ? মেয়ে ছেলে নির্বিশেষে এই কথাটা আমিও বলি সবসময়, যদি সোলো ট্রিপ করতে চাই আমাদের যেটা সবার আগে মাথায় রাখতে হবে, আমাদের চেষ্টা করতে হবে দিনের আলোতে আমরা কতটা ডিস্টেন্স কভার করতে পারি। রাত্রের দিকে ট্রাভেল না করাই ভালো, সে ছেলে হোক বা মেয়েই হোক। এমন অনেক জায়গা আছে রাতের দিকে দিনের দিকে সেই জায়গাটা হয়তো ভীষণ সুন্দর, রাতের দিকে ভীষণ শুনশান হয়ে যায়। তার জন্য কি আমরা হয়তো হয়তো রাস্তায় আমার গাড়িটা ব্রেকডাউন হয়ে গেল, তো রাত্রের বেলা ক্ষেত্রে আমরা হেল্প পাওয়ার সম্ভাবনা আমাদের কাছে অনেক কমে যায়। কিন্তু যখনই আমার কোনো রকম কোনো প্রবলেম, হেলথ ইস্যু হতে পারে, বাইকে কোথাও প্রবলেম হতে পারে, তো সেক্ষেত্রে আমার মনে হয় সব থেকে বড় যেটা প্রায়োরিটি দেওয়া উচিত, একদম আর্লি মর্নিং স্টার্ট করো। সোলো ট্রাভেলের ক্ষেত্রে বলছি, একদম আর্লি মর্নিং স্টার্ট করো, সন্ধে হতে হতে সেই ডেস্টিনেশনে তুমি পৌঁছে যাও। আর মেয়েদের ক্ষেত্রে যেটা আর একটা জিনিস মাথায় রাখা উচিত, একটু লোকাল এরিয়াগুলোতে থাকলে কি হয়, কোনো ওর যে কোনো রকম সমস্যা হতে পারে, তাহলে মানুষের কাছে হেল্প পাবে। ফোনে কে আছেন আমাদের সাথে? নমস্কার। কে আছেন আমাদের সাথে? 22488085-এ। না, রেডিও সেটের ভলিউমটাকে না একদম মিউট করে দিতে হবে। রেডিও সেটের ভলিউমটা যখনই আপনি মিউট করে দেবেন, ঠিক সেই সময় আপনি কিন্তু আমাদের কথাটাও শুনতে পাবেন স্পষ্ট, কারণ আমরা তো আপনার ফোন ধরে নিয়েছি অলরেডি। তাই রেডিও সেটের ভলিউমটা যদি আপনার থাকে, তাহলে আপনার কথাই আপনি শুনতে পাবেন, আপনি বুঝতে পারবেন না যে আপনাকে ফোনটা অলরেডি আমরা মানে নিয়ে নিয়েছি কনসোলে। একেবারেই তাই। তাহলে আমি একটা প্রশ্ন রাখতে পারি? নিশ্চয়ই, মানে তুমি এত স্পিড বাড়িয়ে দিলে মানে বুঝতে পারলাম না, তোমার বাইকও খুব স্পিডে ছুটছে আমার মনে হচ্ছে। না, আসলে প্রচুর প্রশ্ন আছে, লিসনার্সদের প্রশ্ন তো আছেই, আমাদেরও প্রচুর প্রশ্ন আছে। আমার যেটা মনে হচ্ছে শ্রাবস্তি আমাদের প্রোগ্রামের পরেই বোধহয় সোলো ট্রিপে বেরিয়ে পড়বে। একদম একদম, মানে যারা ভাবছে যে সোলো ট্রিপে যাবে তারা বেরিয়ে পড়বে, এই মোটিভেশনটা খুব পাওয়া যাচ্ছে আর কি আপনার থেকে। তবে এটা জানতে চাইবো, সবটাই ভালো, ভীষণ ভালো লাগে দেখতে, মানে ভ্লগে খুব ভালো লাগে, একদম। কিন্তু বিপদ আসে এবং একদম। আপনার যে সমস্ত জার্নি, সান্দাকফু, লে লাদাখ এবং সাম্প্রতিককালে কার্গিল, সেই সমস্ত জায়গায় মানে কোথাও কি কোনো রকম কোনো অভিজ্ঞতা যেখানে আপনি যেটা বিপদে একটু পড়েছেন? মানে ভীষণ ইন্টারেস্টিং অভিজ্ঞতা আছে আমার একটা। এই ট্রাভেলটা আমি সোলো করিনি, এই ট্রাভেলটা করেছিলাম উইথ আমার ওয়াইফ। তো আমার ওয়াইফ এখন ঘর সামলাচ্ছে, ওরও ইচ্ছে করে দেখতে, মানে যেতে ইচ্ছে করে, বাট খুব সদ্য আমার ছেলে হয়েছে, 2 বছর তার বয়স, যেতে পারে না। ওকে নিয়ে এই গল্পটা আমার মনে হয় আমি সারা জীবনে কোথাও যদি আমায় সব থেকে একটা কেউ একটা কোনো জার্নির কথা জিজ্ঞেস করে, যে জার্নিটা আমি সারা জীবন মনে রাখবো, তো এই জার্নিটার কথা আমি বলতে চাই। আমি ফিরছিলাম অরুণাচল থেকে আমরা বেরিয়েছিলাম, বমডিলা বলে একটা জায়গা আছে, সেখান থেকে আমরা বেরিয়েছিলাম 9:15টার সময় সকাল। তো আমাদের সেদিন প্ল্যান ছিল আলিপুরদুয়ার বা জলদাপাড়া ডুয়ার্সের জায়গায় কোথাও একটা স্টে করে যাব। এই মাথায়, মানে আমরা যারা বাইক চালাই আমাদের বডিতে না আরও একটা এক্সট্রা জিনিস সবসময় দৌড়ায়, সেটা হচ্ছে অ্যাড্রিনালিন, সবাই জানে, যেটা আমরা শুরুতেই বলছিলাম। শুরুতেই যেটা বলা হয়েছে। তো এই আমাদের একটা বলে না যে মাথায় একটা যেগুলো পোকা কাটা যেটা বলে না, ওই পোকাটা কেটেছিল। এত দূর চলে এসেছি, বাড়ি আরও মোটামুটি 350-400 কিলোমিটার, 900-950 কিলোমিটার ট্রাভেল হবে, বেরিয়ে পড়ি চলো। এটা আমাদের সবচেয়ে বড় ভুল হয়েছিল যদিও, কিন্তু যে ঘটনাটা আমি বলি, রাত্রি তখন বাজে 1টা-1:30, আমরা হন্যে হয়ে রুম খুঁজতে যখন ভাবলাম রুম আর পাচ্ছি না, বল রাতে 1টার দিকে, ওই যে বললাম না যে এইখানে আগের কোশ্চেনটা চলে আসে, যে দিনের বেলা যদি থাকতো আমাদের কাছে অ্যাভেলেবিলিটি হয়তো থাকতো রুমের, যেহেতু রাত্রি হয়ে গেছে আমরা স্টে পাচ্ছি না, ডেকেও হোটেলে স্টে পাইনি। তখন রাত্রি বাজে মোটামুটি 2-2:30, জলদাপাড়ার ঘন জঙ্গল ক্রস করছি, একদম পিচ ডার্ক অন্ধকার, আজ থেকে 4 বছর আগের কথা বলছি এটা। হঠাৎ করে আমি আমার কিন্তু রাত্রেবেলা যখন আমি গাড়ি চালাই আমার ভীষণ সজাগ থাকি, আমি ঘুম পেলে আমি একদম স্ট্রেট কাট দাঁড়িয়ে যাই, কিন্তু যখন আমি বাইক চালাই ভীষণ সজাগ থাকি। আমার ওয়াইফ পেছনে হালকা হালকা একটু ঘুমিয়ে পড়েছিল, আমাকে ধরেছিল, আমার হালকা হালকা একটু ঘুম ভাব আসছিল, স্বাভাবিক সেটা, রাত্রি 2-2:30 বাজে, মোটামুটি 10-12 ঘন্টা ধরে ট্রাভেল করছে। হঠাৎ করে আমার গাড়ির বাইকের লাইটটা যে জায়গাটায় পড়ে সেটা দেখে জাস্ট আমার ভেতর থেকে কোনো সাউন্ড আসেনি, আর ব্রেকটা ধরে আমি বাইকটা দাঁড় করিয়েছিলাম। সামনে একপাল বুনো হাতির দল আমাদের দিকে তাকিয়ে আছে, পেছনে ওয়াইফ, আমি শুধু বললাম হাতি। ও মানে ইনস্ট্যান্ট আমি বুঝতে পারলাম, চমকে উঠেছে, ভীষণ ভয় পেয়ে গিয়েছিল, আমিও প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম, কারণ বুনো হাতির দল না কয়েক সেকেন্ডের মধ্যে নিজের পথটা পরিবর্তন করে আমাদের দিকে চলে আসতে পারে, আর খুব ক্লোজ চলে এসেছিলাম আমরা। তো উল্টো পার থেকে কিছু গাড়ি আসলো, সেই গাড়িগুলো মানে বড় গাড়ি ছিল, লরি ফরি ছিল, ওগুলোর আওয়াজে ওরা হয়তো ভয় পেয়ে জঙ্গলটার দিকে
মানে ঢুকে গিয়েছিল। তো এই ঘটনাটা আমি বলবো যে এই যে বিপদ কিন্তু যখন তখন আসতে পারে, এই বিপদের জন্য তোমাকে স্টেবল থাকতে হবে, কারণ তুমি ট্রাভেল করতে বেরিয়েছো। সব যে তুমি যা চাইবে সেটা সেটা হবে সেটা কিন্তু নয়, কিছু কিছু জিনিস আনএক্সপেক্টেড হবে। তাই ওই মুহূর্তে আমাদের যেটা করতে হবে একটু শক্ত থাকতে হবে। আমি যদি ওইখানটায় ঘাবড়ে যেতাম তাহলে হয়তো সিচুয়েশনটা সেদিন খারাপ হতো। আজকে ওইটাকে হ্যান্ডেল ঠিকঠাক করে করেছিলাম বলে আজকে আমার কাছে এই গল্পটা আছে, এটা মেমোরি ক্রিয়েট হয়েছে। যাই হোক, তো এটাই হলো ব্যাপার। আমাদের ফোনে কি আছেন? নমস্কার, না এই মুহূর্তে নেই। আমাদের বেশ কিছু বন্ধুরা মানে আমাকে আগে থেকে প্রশ্ন করতে বলেছে আর কি। আচ্ছা। হ্যাঁ, তো তার মধ্যেই একজন আছেন কুন্তল মাইতি, যিনি দেখছেনও এখন আমাদের সাথে ফেসবুক। তো তিনি প্রশ্ন করেছিলেন যে দুর্গম রাস্তায় যদি গাড়ি খারাপ হয় তাহলে কি করণীয়। সেও একজন সোলো ট্রাভেলার, সে কি করবে দুর্গম রাস্তায় যদি গাড়ি খারাপ হয়েছে, কি কি রাখতে হবে তার সাথে সেটার জন্য? গাড়ি খারাপ হওয়ার আগে আমাদের একটা প্রিকশন নিতে হয়। যখন আমরা কোনো ট্রাভেলে যাই, সেটা চাইলে 1000 কিলোমিটার হতে পারে, চাইলে 5000 কিলোমিটার হতে পারে, 7000 কিলোমিটারের লাদাখও হতে পারে। আমাদের যেটা সবার আগে করতে হবে, গাড়ি সম্বন্ধে একটু নিজেকে জানতে হবে। আমি কি করতাম, আমি যখন গাড়ির কাজ করাতাম, আমি একটু যে মেকানিক্স আছে তাকে জিজ্ঞেস করতাম, এইটা কি করে করো, এইটা হয়ে গেলে এটা কি করে করব, চেনটা যদি খারাপ হয়ে যায় কি করে নিজে ঠিক করব। কারণ তুমি যদি নিজে চেষ্টা না করো, ওরকম খারাপ জায়গায় রাস্তায় খারাপ রাস্তায় দাঁড়িয়ে কিন্তু তোমার গাড়িটা তোমাকেই সারাতে হবে। ওরকম সিচুয়েশন যদি আসে তাহলে কিন্তু তোমাকে আগে থেকে তার প্র্যাকটিসটা করতে হবে। তো আমার মনে হয় এটা 2 নম্বর, গাড়িটাকে ভীষণ ভালো করে চেক করতে হবে, তোমার যে গাড়িতে কোথাও কোনো ইস্যু আছে কি না, থরলি চেক আপ করে তবেই গাড়ি নিয়ে বেরোনো ভালো। আর কিছু জায়গায় গিয়ে তাও যদি আমাদের বাইক খারাপ হয়ে যায় তাহলে লোকাল মানুষের হেল্প আমাদের নিতে হবে। সেটা ছাড়া আমাদের কাছে হয়তো গাড়িটা এমনই ব্রেকডাউন হলো, লোকাল মানুষের হেল্প ছাড়া তোমার কাছে উপায় নেই, লোকাল মানুষের হেল্প নিতে হবে, এই হলো ব্যাপার। প্রচুর মানুষ রয়েছেন সঙ্গে। সুমিতা রায়, সুচিস্মিতা রায় চৌধুরী, সৌরভ দে বলছেন যে শুভদা রাইডারদের খুব ভালো ভালো সাজেশনস দেয়, সত্যি আমার মনে হয় রাইডার্সদের জন্য খুব ভালো। আর যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া Thank you, বাজার থেকে সৌরভ। বলছেন যে আমার না করা প্রশ্নের উত্তর আমি পেয়ে গেলাম আপনাদের আলোচনা থেকে। বাহ, আহ, এরকম আমি একেবারে। জানি যে আরো অনেক অনেক প্রশ্ন আছে আমাদের মধ্যেও, মানে আমাদের মনেও, যেগুলো কিনা আপনারাও জানতে চাইছেন। যেরকম অর্ণব ঘরা, সেও আমাকে একটা প্রশ্ন করতে বলেছে। সেও এরকম একা বাইক নিয়ে বেরিয়ে পড়ে যখন তখন। তিনি বলছেন যে কাপল রাইডের ক্ষেত্রে নাইটে রাইড করতে হলে কি কি সমস্যা হতে পারে এবং এর থেকে সমাধান পাবো কি করে? এখন আমাদের যে হাইওয়ে কন্ডিশন রয়েছে তাতে কাপল রাইড, নাইট টাইমে কাপল রাইড করতে খুব একটা বেশি সমস্যা হয় না। তাও যেটা আমি বলবো, আমরা যখন কাপল রাইড করি সবসময় আমাদের তো দাঁড়াতে হবে বিভিন্ন জায়গায়, আমরা তো কন্টিনিউয়াস যাবো না, কোথাও কোথাও আমাদের দাঁড়াতে হবে, কোথাও কোথাও আমাদের দাঁড়াতে হবে। এবার আমাদের সবসময় চেষ্টা করতে হবে কোনো পেট্রোল পাম্পে দাঁড়াবো, কোনো একটা যেখানে লোকাল লোকের জয়েন্ট রয়েছে সেইখানটাতে দাঁড়াবো। আর একদম শুনশান জায়গায় আমরা না দাঁড়ানোরই চেষ্টা করবো। আমার মনে হয় সব থেকে বড় কনসার্ন এটাই। আর বাইকটাকে ভালো করে চেক আপ করে নিলে কাপল রাইডে খুব একটা বেশি অসুবিধা হয় না। বেশ, আরও একটা প্রশ্ন আছে, বলছে পাহাড়ের বাইক নিয়ে রাইড করার ক্ষেত্রে লাগেজ ডিস্ট্রিবিউশন কেমনভাবে করলে সুবিধা হবে যাতে পাহাড়ে সহজে ওঠা যায়? এটা আমি আমার নিজের শেখা থেকেই বলতে চাই তোমাদেরকে। মানে আমি নিজেও এই বোকামুটা করতাম ট্রাভেল করতে। যখন প্রথম আমি যখন ট্রাভেল করতাম, আমি কি করতাম, ব্যাগ যখন মানে গোছাতে যেতাম, আমার মনে হয় বাড়ির সব জামা কাপড় ওর মধ্যে ঢুকিয়ে নিই। কিন্তু বুঝতে হবে, আমরা যখন বাইক নিয়ে বেরোই আমরা কিন্তু গোটা দিনটা রাইডিং গিয়ারেই থাকি। তা আমরা সাথে কিছু যদি অল্প কিছু ড্রাই ফ্রুট ক্যারি করি তাহলেই কিন্তু আমাদের হয়ে যায়। আমরা অনেকেই ভুল করি প্রচুর বড় বড় সোয়েটার, এই জিনিসগুলো আমরা ক্যারি করতে। কিন্তু আমাদের এখন অনলাইনে বা বিভিন্ন জায়গায় মার্কেটে প্রচুর কিন্তু জিনিস অ্যাভেলেবেল রয়েছে যে খুব খুব পোর্টেবল জিনিসগুলো, ছোট ছোট তুমি জিনিস নিয়ে নাও, অল্প অল্প কিছু লাগেজ ক্যারি করো, তাহলেই কিন্তু যথেষ্ট। লাগেজ যত কম নিয়ে ট্রাভেল করবে ট্রাভেল তত কিন্তু ইজি হবে, আর লাগেজ যত বেশি থাকবে ট্রাভেল কিন্তু তত ট্রাভেল দেবে। হ্যাঁ, মানে ডিস্ট্রিবিউশনটা কিরম করবে? শুধুমাত্রই পিছনে রাখবে বা সামনের দিকে? এইবার এইটা কিরম ভাবে করবে? এটা বাইকে লাগেজ রাখার যেটা সব থেকে মেন জিনিস সেটা হচ্ছে লাগেজটাকে ইকুয়ালি ডিভাইড করা। যদি স্যাডেল ব্যাগ কেউ ইউজ করে তাহলে দুটো ব্যাগে কিন্তু যেন সেম ওয়েট থাকে। আর পেছনের দিকে আমি বলবো যে স্যাডেল ব্যাগ ছাড়াও আমরা যখন কাপল রাইড করি তখন পেছনে লাগেজ বাঁধার একটা টেন্ডেন্সি থাকে। পেছনের লাগেজটা সবসময় একটু হালকা গোছের হওয়া ভালো, তাহলে গাড়ির ব্যালেন্সটা ভালো থাকে। এই ব্যাগ নিয়ে একটা কোয়েশ্চেন, মানে ব্যাগের প্রশ্ন যখন উঠলোই একেবারে জিজ্ঞেস করি যে ব্যাগের মধ্যে কি কি স্পেসিফিকেশনস থাকা উচিত? মানে কি ধরনের ব্যাগ নেব? আমি যেটা এতদিন ট্রাভেল করতে গিয়ে যেটা আমি ফিল করেছি, আমাদের এরমই ব্যাগ নেওয়া উচিত যেটা হচ্ছে ওয়ারি ফ্রি ব্যাগ হবে। কেমন, আমাদের ব্যাগটা বৃষ্টি পড়ুক, রোদ আসুক, কাদা আসুক, ঝড় আসুক, আমাদের যেন টেনশন করতে না হয়।
মেন আমাদের যেন ব্যাগটা ওয়াটারপ্রুফ হতে হয় আর একটু রাগেড হয়, তাহলেই কিন্তু। আর ব্যাগটাকে আমাকে এত সুন্দরভাবে টাই করতে হবে পেছনে যেন আমাদের ব্যাগটা কোনো সময় না নড়ে, কারণ ব্যাগ নড়তে গেলে কি হবে, বাইকের ব্যালেন্স, ওই আবার ব্যালেন্সের ইস্যু কিন্তু চলে আসে। ওই মেনলি ওয়াটারপ্রুফটাই আমাকে সবসময় মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু ট্রাভেলটা ইজি হয়। বেশ, ফোনে কে আছেন? নমস্কার, কে আছেন আমাদের সাথে? না, এই মুহূর্তে নেই। আর আছেন আপনি আমাদের সাথে, আমি না জানি ফেসবুক লাইভে আছেন, আপনারা চাইলে ফোন করে আসতে পারেন 22488085 এই নাম্বারে আসতে পারেন। এছাড়া যেটা পারেন 9903059992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, নাম লোকেশনটা অবশ্যই লিখবেন। আর আপনি যদি ভাবেন যে না এই কোনো কিছু করবো না, শুধু দেখবো, সেটাও করতেই পারেন, মানে আপনার একেবারেই বলছি তা, কিন্তু দেখতে দেখতে যদি দেখতে কোনো দেখতে, প্রশ্ন মাথায় হ্যাঁ, আসে। প্রশ্ন এসছে হাওড়া থেকে রঞ্জন জিজ্ঞেস করছেন যে ওই জায়গাতে যদি হাতি না হয়ে বাঘ হতো তাহলে কি হতো বা কি দেখো, করতে? হওয়ার তো অনেক কিছুই থাকতে পারে, আর সত্যি কথা এটা হয়, মানে ইভেন আমারও এমন জায়গায়, একেবারে ওখানে তো চিতাটা বোধহয় হ্যাঁ একেবারে লেপার্ড থাকে সব থেকে বেশি। ইভেন আমার সাথে একবার হয়েওছে যে আমরা তাকদা বলে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, তো বিকেলের পরে আমরা বন্ধুরা মিলে ওই জায়গাটায় লোকাল জায়গাটা এক্সপ্লোর করতে বেরিয়েছি, তখন হঠাৎ করে লোকাল লোকজন দেখছি ঘিরে দাঁড়িয়ে কথা বলছে আর আমাদেরকে হাত দেখাচ্ছে। এইখানে আর একটা উত্তর আমার দেওয়া উচিত যে লোকাল লোক যদি কোনো কিছু তোমাকে ওইখানে আটকায় বা বারণ করে না, সঙ্গে সঙ্গে উইদাউট এনি ডাউট ওইটাকে বিশ্বাস করা উচিত, কারণ তুমি জানো না ওখানে কি হচ্ছে। তো আমাদেরকে হঠাৎ করে হাত দেখিয়ে ডাকলো, আমরা অতটা খেয়াল করিনি, বেরিয়ে চলে গেছি। তারপরে সামনে গিয়ে দেখলাম কিছু ফরেস্ট অফিসাররা তারা ব্যাক করছে, তারা আমাকে বললো সামনে আর এগিয়েও না, সামনে কিন্তু লেপার্ড আছে। হতেই পারে। তো এটা ওই সময় আমাদেরকে মানে মাথাটা ঠিক করে আমাদের একটা ডিসিশন নিতে হবে। বেশ, দিবাকর হালদার জিজ্ঞেস করছেন যে দুর্গম পাহাড়ে টায়ার পাঞ্চার হয়ে গেলে কি করব? তো এইখানে টায়ার পাংচার হয়ে যে আমি একটু আগে উত্তরটা দিয়েছিলাম যে একটুখানি জানতে হবে। আমাদেরকে জানতে হবে। এখন বেশিরভাগ বাইকেই কিন্তু টিউবলেস টায়ার বেরিয়ে গেছে, পাংচার কিট একটা সাথে রাখলেই হলো। খুব ছোট জিনিস পাওয়া যায় অনলাইন অফলাইনে, সব জায়গায় পেয়ে যাবে, অল্প কিছু দাম থাকে, 300-350 টাকা দাম। ওইটা দিয়ে তুমি যদি নিজে একটু ট্রাই করো, যে কোনো লোকাল পাংচারের দোকানে যদি তুমি গিয়ে নিজে চেক করো, তুমি নিজেই একবারে সেটা শিখে যাবে। আর এছাড়াও যদি তোমার বাইকে মানে কিছু করার নেই, যদি টিউবলেস টায়ার না থাকে, তাহলে তোমাকে ওই পাংচারটা সারানো শিখতে হবে। বেশ, মানে এইগুলো তো গেল যে আমরা গাড়ি খারাপ হলে কি কি করব, মানে কি কি শিখে রাখতে হবে। বেসিক কিন্তু জিনিসটা নিজেদের বোধহয় শিখে রাখাই দরকার। একদমই। কিন্তু বাইকে করে যখন আমরা ট্রাভেল করব, সেই ট্রাভেল করার জন্য বাইকটা কিরকম হবে সেটা জানবো কিভাবে, মানে বাইকের কি কি স্পেসিফিকেশন থাকবে? এইটা অ্যাকচুয়ালি কি, এটা একটু কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন। কেন? আমার কমফোর্ট আমার কোন বাইকের সাথে যাবে সেটা কিন্তু আমাকেই ডিসাইড করতে হবে। আমাকে চিন্তা করতে হবে আমি কীরম এটা নিজের রাইডিং প্যাটার্ন নিজেকে কোশ্চেন করতে হবে, আমার প্যাটার্নটা কী রাইডার, আমি কীরমভাবে ট্রাভেল করা পছন্দ করি, আমার মাইলেজটা আমার কাছে মেন ম্যাটার করে না কমফোর্টটা আমার কাছে মেন ম্যাটার করে। তো সেইভাবেই আমার মনে হয় ডিসাইড করা উচিত। কারোর কাছে মাইলেজ ম্যাটার করে, তাহলে তাকে একটু কম সিসির বাইক নিতে হবে। কারো কাছে হয়তো মাইলেজ না কমফোর্টটা ম্যাটার করে, তাহলে সে একটু হায়ার সিসির দিকে এগোতে পারে, তাতে রাইডটা একটু ইজি হবে। তো আমার মনে হয় এই কমফোর্ট জোনটা নিজেকেই খুঁজে নিতে হবে যে কোন বাইকটার সাথে আমি কমফোর্টেবল। কোনো বাইক হয় না যে কোনো বাইকটা একটু উঁচু, বাট যার হাইট কম সে উঁচু বাইক তো মজা নিতে পারবে না, আবার যার হাইটটা বেশি সে তার মতো চুজ করবে। এটা আমার তাই মনে হয়। মানে একদমই তাই। নিজের মতো করে হ্যাঁ। সাজিয়ে গুছিয়ে নিতে হবে এবং রেডি করে নিতে হবে। এখানে আমি আরেকটা কোশ্চেন, মানে অনেকেই কোশ্চেন করে আমাকেও, আমি সেটা অ্যাড করে দিতে চাই যে অনেকেই হয়তো বলে যে দাদা আমাকে এই বাইকটা সাজেস্ট করে দাও। আমার মনে হয় সাজেস্টটা আমি না, সেটা নিজেকে নিজে সাজেস্ট করতে হবে। একেবারেই আর তাই। কোনো বাইকই কিন্তু ভালো হয় না, ভালো যে বাইকেই তুমি বসো সেটাকে তোমাকে ভালো করে নিতে হবে। এরপরে জানতে চাইবো যে এই যে আমরা সোলো ট্রিপের প্ল্যান করছি, যারা ভাবছে একটু কম টাকায় যাবে, মানে একটু বাজেট ফ্রেন্ডলি ভাবে যাবে, কিভাবে প্ল্যান করবে? আচ্ছা, আমাদের এটা খুব ভালো একটা কোশ্চেন যে বাজেটটা আমরা কি করে ডিসাইড করবো, বা আমরা একটু কম বাজেটে কি করে থাকবো। বাজেট ডিসাইড করা কিন্তু খুব ইজি। আমি ধরে নিলাম একটা ট্রিপ হবে আমার 4 দিনের, মানে 4 রাত্রি আমাকে বাইরে থাকতে হবে আর একটা রাত্রি আমি ট্রাভেল করবো, মানে 4 রাত্রি 5 দিনের ট্রিপ হয়। জেনারেলি আমাদের কি হয়, যেগুলো আমরা সোলো ট্রিপ করি, আমরা হোমস্টেতে থাকাই কিন্তু পছন্দ করি। পাহাড়ে গিয়ে পাহাড়ের কোনো একটা কোলে একটা সুন্দর হোমস্টে থেকে আমরা থাকি, হোমস্টের সুন্দর লোকাল ফুড আমরা এক্সপ্লোর করি, সেগুলো খাই, মজা পাই, পাহাড়ের ধারে ঘুরে বেড়াই। তো যাই হোক, আমার মনে হয় ওই 1000-1200 টাকার মধ্যে কি 1500, 1000 থেকে 1500 টাকার মধ্যে কিন্তু আজকাল সমস্ত হোমস্টেগুলো অ্যাভেলেবেল হয়েছে, মোটামুটি যেগুলো খুব ভালো থাকার মতো হোমস্টে। তা বাজেট যদি করতে হয়, তোমার বাইকের যে মাইলেজ, তুমি একটা প্রথম ঠিক করতে হবে আমাদের ট্রিপটা কত কিলোমিটারের।
সেই কিলোমিটারটাকে তোমার বাইকের মাইলেজ দিয়ে ভাগ করে নাও, তাহলেই তুমি তোমার কতটা তেল লাগবে তুমি আন্দাজ করতে পারবে। একটু প্লাস মাইনাস করে নিলেই হলো, ফুয়েল মাইলেজটা বেরিয়ে গেল। রাস্তায় তুমি মোটামুটি একটা খাবে খাবার দাবার, তার একটা অ্যাভারেজ তুমি ঠিক করে নাও, পার ডে তুমি কত টাকা খরচা করবে। আর ওই পার ডে পার হেড ধরে রাখো তোমার ওই 1200 থেকে 1500 এর মধ্যে যদি তোমরা এইভাবে ক্যালকুলেট করো, তো আমার মনে হয় যে কোনো ট্রিপের বাজেট বের করা কিন্তু খুবই সোজা। ওইভাবেই বাজেটটা এইভাবেই ম্যানেজমেন্ট, বাজেটটা প্ল্যান হয়। তার মানে কি, মানে কলেজে পড়তে পড়তে স্টুডেন্ট লাইফ থেকেও শুরু করাই যায়, কি বলো? একদম একদম। সেটা ওই ছোট ট্রাভেলটা ট্রিপ আমার হবে, মনে হয়, হ্যাঁ, যেরকম মালদা থেকে ট্রাভেলটা ত্রিবেণী স্টুডেন্ট লাইফ হয়েছিল থেকে ওরকম। বেশি এনজয় করা যায় আমার মনে হয়। একদমই, মানে আস্তে আস্তে যত আমাদের বয়স বাড়তে থাকে একটা মানে দায়িত্ববোধ বাড়তে থাকে, কিন্তু তার আগেই মানে যতটা আর কি সেরে নেওয়া যায়। একেবারে রিয়া রায় জিজ্ঞেস করছে আমি কিভাবে সোলো ট্রিপ করব, শুভ সরকার দাদা। সেটা মানে এইটা তো মানে এইটা বাড়ির, এটা সোলো ট্রিপ না, আমার একটা মজার একটা অ্যান্সার আছে। আমি যখন প্রথম ট্রিপ স্টার্ট করেছিলাম, আমার বাড়ির লোক কেউ জানতো না, আমি বাড়িতে না বলেই গিয়েছিলাম। আমার মনে হয় এই গল্পটা অনেকেই রিলেট করতে পারবে। তো একটুখানি নিজেকে বের করার চিন্তা ভাবনা করে ঘর থেকে যদি বেরোনো যায় না, আর খুব ছোট ছোট ট্রিপ দিয়ে যদি স্টার্ট করা যায়, তাহলে কিন্তু সোলো ট্রিপ মজাই মানে পাওয়া যায়। ওই সাহসটা নিয়ে ওই বেরিয়ে পড়তে সাহসটা হবে। প্রথমে দেখাতে হবে। আরও একটা জিনিস সেটা হচ্ছে যখন আমরা এরকম কোনো সোলো ট্রিপ করার প্ল্যান করছি, সেই সময় কোথায় যাচ্ছি বা কোথায় গিয়ে থাকবো, ওইখানে আশেপাশটা কি দেখবো, সব কিছুই কি আমাদের একটা চক আউট করে নিয়ে যাওয়া উচিত, নাকি হঠাৎ করেই চলে গেলাম একটা বেরিয়ে সেখানে গিয়ে কি হয় চলো দেখা যাবে, সেইটা করা উচিত? এটা দুরকম উত্তর আছে আমার মনে হয়। তুমি যদি কোনো জায়গায় কোনো ট্রিপ, যদি আনপ্ল্যান ট্রিপের কিন্তু আলাদা একটা মজা আছে। আমি কিছুই জানি না, আমি জাস্ট লোকেশনে পৌঁছাবো, তারপরে ডিসাইড করবো আমি কি করব কি ঘুরবো, তার একটা মজা অন্য রকমের। কিন্তু যদি আমি জায়গাটাকে থরলি ঘুরতে চাই, তাহলে আমার মনে হয় কোনো জায়গা ট্রাভেল করার আগে একটুখানি জায়গাটা সম্বন্ধে পড়াশোনা করে নিলে ঘোরাটা খুব ইজি হয়ে যায়। তো এটা আমার মনে হয়। পড়াশোনাটা বাড়ির লোককেও করাতে বাড়ির হবে, লোককেও, কারণ মানে রিয়া চিন্তা রায় করবে। যে একটু আগে কোয়েশ্চেন করেছিল, তার আরেকটা কোয়েশ্চেন মানে এসে পড়েছে ইতিমধ্যেই। আমার অনেক দিনের ইচ্ছে সোলো ট্রিপ করার, কিন্তু বাড়ির লোক যেতে দেয় না, বাড়ির লোককে কিভাবে মানাবো? এই তো একটু বাড়ির লোককেও সেটা বোঝাতে হবে যে বাড়ির লোককে এটা বোঝানোটা না, এটা প্রত্যেকের, মানে আমাদের যারা আমরা বুঝিয়ে আমাদের বোঝাতে হবে যে বুঝিয়ে বোঝাতে তারা হবে। কিভাবে বুঝবে সেটা ওই জন্য বললাম, ওনাকেই ওনাদের বুঝতে দিয়ে হবে। পড়াশোনাটা করাতে হবে। বেশ, আমাদের মানে অনেকে তো সোলো ট্রিপের সাথে সাথে অনেকেই, যেরকম আপনার থেকে ইন্সপায়ার হয় অনেকে, হয়তো সোলো ট্রিপের সাথে সাথে হয়তো অনেকেই ভাবে যে এইটাকে যদি রেকর্ড করা যায়, শুধু রেকর্ড নয়, মানে দেখুন আমরা বেড়াতে গেলে সুন্দর দৃশ্য দেখবো এবং তাকে ক্যামেরা বন্দি করব, সেটা এখন তো যেহেতু আমাদের মোবাইল ফোন প্রত্যেকের হাতে হাতে, সেটা তো বলাই বাহুল্য, মানে আমাদের মেমোরির থেকেও বেশি মোবাইলের ফটো থাকে। তো সেই ক্ষেত্রে যারা ভাবছেন যে এটাকে আমরা ভিডিও করব এবং সেটাকে আমরা ইউটিউব চ্যানেলে আপলোড করব বা কোনো রকম সোশ্যাল মিডিয়ার সাইডে আপলোড করব, সেই ক্ষেত্রে বেসিক কি কি জিনিস লাগবে? বেসিক আজকাল আমাদের যে ফোনগুলো আমাদের পকেটে থাকে, প্রত্যেকটাই এত ভালো কেপেবল সুন্দর সুন্দর ফটো বা ভিডিও করার জন্য। তো যদি একদম স্টার্টিংয়ে বলো, তাহলে ওই ফোনটাই কিন্তু তোমার মানে মেন অস্ত্র হতে পারে। আর এছাড়াও তোমরা যদি চাও, তো বিভিন্ন রকম অ্যাকশন ক্যামেরা এখন বেরিয়েছে খুব, যেগুলো খুব পোর্টেবল হয়। তো ওইগুলো একটা যদি সাথে তোমাদের থাকে, তাহলে তোমরা কিন্তু এটা দিয়ে স্টার্ট করতে পারো। ইনিশিয়ালের কথা বলছি। আপনি যদি আপনার ইকুইপমেন্টসের কথায় আসবো, কিন্তু তার আগে জিজ্ঞেস করছি যে আপনার ভ্লগের এডিটিং কি আপনি একাই আমি করেন? নিজেই করি। এর কারণটা কি, এরা অনেকেই আমাকে কোশ্চেনটা করে। তো এই কারণটা কি, আমি যখন কোনো একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, সেটাকে আমি অ্যাজ এ ব্লগ আমি লোকের সামনে আনছি। যে কোনো জায়গার কিন্তু একটা সুন্দর গল্প থাকে। তো এই গল্পটা আমি যখন কোথাও যাচ্ছি, আমি কিন্তু নিজে ভাবছি। তো এই ভাবনাটা অন্যের উপরে কিন্তু চাপিয়ে দিতে পারবো না। আমি আমার স্টোরি লাইন যেটা ভেবেছি, ভাই আমি কিভাবে গল্পটা বলবো ভেবেছি, ওটা আমিই বলতে পারবো, বা আমি ওটাকে ঠিক করে লোকের সামনে উপস্থাপন করতে পারবো। তাই আমি নিজে এডিটটা নিজেই করি। মানে দেখুন, শুধু ঘুরতে যাওয়া নয়, মানে যেটা আপনারা ভাবছেন যে এরকম ঘুরতে যাব, গিয়ে একটা ভিডিও করবো এবং সেটাকে আপলোড করবো, সেটা কিন্তু একটা স্টোরি টেলিংয়ের মতো যদি হয়, তাহলে মন্দ হয় না। এমনটাই বলছেন শুভ সরকার, যাকে নিয়ে আজকের সঙ্গে স্পেশালিস্টে মৌসুমী শ্রাবস্তী রয়েছি, আর রয়েছেন আপনিও, আছেন ফেসবুক লাইভে সরাসরি আমাদের সাথে। 100.1 FM গোল্ডেও আপনারা ঠিক 10:10 থেকে সরাসরি শুনতেও পাবেন। আমাদের কাছেও অনেক প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোর মধ্যে এবার বলি যে প্যাকিংটা নিয়ে তো বেশ কথা হলো। এমার্জেন্সি মেডিসিন কি কি রাখা উচিত পাহাড়ের ক্ষেত্রে, বা যদি আরও অন্য কোনো জায়গায় যাই, বা কোন জায়গার ক্ষেত্রে কীরকম মেডিসিন নেওয়া উচিত? এইটা আমার মনে হয় যে কোনো জায়গায়, যদি কোনো, আমি ধরে নিচ্ছি লাদাখের কথা, লাদাখ যদি আমি ট্রিপ প্ল্যান করি, তাহলে আমাকে সবসময় যেটা করতে হবে, একটু কোনো এক্সপার্টের সাজেশন নিয়ে নেওয়াটা সব থেকে বুদ্ধিমানের কাছে। লোকাল কোনো ডাক্তারের কাছে যাও, যাকে গিয়ে বলো আমি এরম জায়গায় যাচ্ছি, কি কি আমাকে মেডিসিন সাথে রাখা উচিত,
তো এগুলো তারা বলে দিলেই ভালো হবে। আমি জেনারেলি যেটা করি, আমারও লোকাল ডাক্তারের সাথে আমি নিজে গিয়ে কনসাল্ট করে আমি জ্বরের, পেট ব্যথা, গা ব্যথা, প্লাস হচ্ছে অক্সিজেনের সমস্যা হলে কি করব, একটা ছোট অক্সিজেন মানে পোর্টেবল অক্সিজেন ক্যান আমি যে কোনো পাহাড়ি অঞ্চলে জায়গার মানে নিয়ে যাই। কেন কি আমার হয়তো দরকার নাও হতে পারে, পাশে আরেকজন ট্রাভেল করছে তার দরকার হতে পারে, ওই একটা ছোট্ট অক্সিজেন ক্যান কিন্তু মানে জীবনদায়ক হয় কোনো একটা টাইমে। তো এই ছোট ছোট মেডিসিনগুলো না যদি নিজেদের কাছে ক্যারি করা যায় তাহলেই যথেষ্ট আমার মনে হয়। একেবারেই। আর বাচ্চারা কি যেতে পারে মানে এরকম রোড ট্রিপে? হ্যাঁ, রোড ট্রিপে আমার মনে হয় একদম ছোট। আমি আমার নিজের ছেলের কথা যদি বলি, আমার ছেলের বয়স 2, আমার ছেলের মোটামুটি 6খানা ট্রিপ হয়ে গেছে। মানে 6খানা আমি কিন্তু কার করেছি, বাইকে অবশ্যই করিনি, আর খুব ছোট ছোট করেছি, একদম ধীরে 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 তাকে হ্যাবিচুয়েট করেছি। আজকে সেও কিন্তু যখন আমি ট্রাভেলে যাই, মানে বাড়িতে হয়তো একটু ছটফট করে কিন্তু ট্রাভেল সেও বেশ এনজয় করে। এবং ওদের জন্য এক্সট্রা সতর্কতা সেটা কি এক্সট্রা রাখেন আপনি? সতর্কতা কি, ওই তো ডাক্তারের সাথে একটু কনসাল্ট করতে হবে। আর শুরুতেই কোনো বাচ্চাকে মানে টাপ কোনো জায়গায় না নিয়ে গিয়ে যদি তুমি হালকা হালকা কোনো পাহাড়ে নিয়ে গিয়ে তাকে সিজন করে নাও, তাহলে সেও হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, তারও খুব একটা বেশি সমস্যা হবে না। কারণ পাহাড়ে উঠতে গিয়ে আমরা অনেকেই জানি আমাদের কানটা বন্ধ হয়ে আসে, সেক্ষেত্রে হয়তো আমরা বড়দের হয়তো সেরকমভাবে খুব একটা অসুবিধা নাও হতে পারে, বাচ্চাদের হয়তো ধীরে ধীরে তারা যদি এই ব্যাপারটাতে হ্যাবিচুয়েটেড হয়, তাহলে কিন্তু আমার মনে হয় বাচ্চারাও আরামসে ট্রাভেল করতে পারে। খুব বেশি টাফ জায়গায় না নিয়ে যাওয়াই ভালো, ধীরে ধীরে নিয়ে গেলেই কোনো অসুবিধা হবে না। একদমই তাই। এবার আসবো ইকুইপমেন্টসের কথায়, যে আপনি কিরকম ইকুইপমেন্টস ব্যবহার করেন, কারণ আপনি এক্সপিরিয়েন্সড অনেক দিন হলো, মানে বেসিক থেকে আপনি এখন একটু অ্যাডভান্সডে গেছেন। তো আমি মোটামুটি আমার ওই বললাম যে আমার মোটামুটি ক্যামেরা রয়েছে, একটা হেলমেটে লাগাই, যেটা দিয়ে সবসময় আমি যে মানে চলতে চলতে রাস্তার গল্প তোমাদের সাথে শেয়ার করি, সেটা আমার হেলমেটে লাগানো থাকে। হেলমেটের একটা ক্যামেরা রয়েছে। একটু ওপর থেকে দেখতে, আমাদের যে কোনো জিনিস পাখির চোখে দেখতে খুব ভালোবাসি আমরা সবাই, যে কোনো জিনিস ওপর থেকে দেখতে কেমন লাগে, তার জন্য ড্রোন ইউজ করি। আরও একটা সঙ্গে আমাদের মানে একটা অ্যাডিশনাল ক্যামেরা হিসাবে আমার কাছে একটা Insta360 রয়েছে, সেইটা আমি ইউজ করি। আর এই আমি আর বেশিরভাগই শ্যুট আমি যেটা করি লোকাল কোনো জায়গায় পৌঁছে নিজের ফোন দিয়েই করি, ফোনটাকেই মেন ইউজ করি কিন্তু আমি। আচ্ছা, ছোটবেলা আমরা প্রায় সবাই চাঁদের পাহাড় বইটা পড়েছি। একদম। তো সেইখান থেকে চাঁদের পাহাড় বই না পড়লে ঘোরার ইন্সপিরেশনটা একদম পাবে তাই। কোথা থেকে? এবং চাঁদের পাহাড় বইটা যখন আমরা পড়েছিলাম, আমার মনে আছে আমি তখন মানে মাধ্যমিক পরীক্ষাটা ঠিক হয়েছে, তার পরেই আমি ওই বইটা খুব পড়বো একটা ইচ্ছা ছিল অনেকদিন ধরে, আমি পড়েছিলাম। এবং তখন থেকেই মনে হতো যে শঙ্করের এই যে জীবন, যে যেখানে কিনা সে কিনা একাই সব কিছু করছে, তার যদিও কর্মসূত্রে, আমরা কিন্তু সবাই শঙ্কর হতে চাই। একদম তাই, সেই চাঁদের পাহাড়টা খুঁজতে চাই, কিন্তু সেই চাঁদের পাহাড়টার মানে আমাদের চারিদিকের যে এত সুন্দর দৃশ্য, বিভিন্ন জায়গার পাহাড়, সেগুলোই আমাদের কাছে কোথাও না কোথাও চাঁদের পাহাড়। তো এইটাই আমি জানতে চাইছিলাম যে এই যে একা ঘোরা, এবং এই একা ঘোরার সাথে সাথে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করা, বা একা ঘোরার জন্য মানসিকভাবে প্রস্তুত করা, এটা কিভাবে করব? এইটা কি মানে আমরা যখনই একা ঘুরতে যাই, আমরা যখনই গ্রুপে ঘুরতে যাই, আমাদের সাবকনশিয়াস মাইন্ডে আমাদের থাকে কি সবাই তো আছে, হয়ে যাবে। কিন্তু যখনই আমরা একা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করি, তাহলে কিন্তু আমাদের মাইন্ডে সবসময় এটা থাকে যে সমস্তটাই কিন্তু নিজেকেই ডিসাইড করতে হবে, শুরুর থেকে শেষ সমস্তটা নিজেকেই করতে হবে। তো আমার মনে হয় নিজে যদি একটু শক্তভাবে ডিসিশন নেওয়া যায়, তাহলে একা কিন্তু খুব সুন্দরভাবে ট্রাভেল করা যায়। একা আমি এমন অনেক জায়গায় গিয়ে দেখেছি, প্রচুর দূর দূর থেকে ছেলে মেয়ে একা একা ঘুরছে, জায়গাগুলো ঘুরে বেড়াচ্ছে, তারা বেশ এনজয়ের সাথে ঘুরছে। তাই এটাই হলো ব্যাপার, নিজের সাথে ঘুরতে যদি চাও, নিজেকে নিয়ে যদি ঘুরতে চাও, তাহলে কিন্তু সোলো ট্রাভেল তোমরা করতেই পারো, মজাও পাবে তাতে। একদমই তাই। আর আমরা বিভিন্ন বাজেট নিয়ে কথা বলেছি, মানে বাজেট নিয়ে মানে না মানে আমাদের বাজেট নয়, আমরা ঘুরতে যদি যাই এবং বাজেট ফ্রেন্ডলি ওয়েতে যদি যেতে চাই, সেইগুলো আমরা কিন্তু জেনে নিয়েছি। এবং দেখুন, আপনারা যদি গ্রুপে ঘুরতে যান কোথাও, মানে গ্রুপের সাথে যান, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনাদেরকে একটু অ্যাডজাস্ট করতে হবে। আর সেই জন্য আপনি যদি এখন বলেন যে আপনারা এটি কীভাবে সিলেক্ট করবেন লোকজন, না মানে সেটা তো আপনাদের উপরেই, কিন্তু তাও জিজ্ঞাসা করব, আপনি যাদের সাথে যাচ্ছেন সেইটা মানুষগুলোকে আপনি মানে সিলেক্ট করবেন কিভাবে, যে কাদের সাথে যাবেন আর কাদের সাথে যাবেন না? এটা মানে এই উত্তরটা আমাদের সবসময় আমাদের নিজেদের কাছেই রয়েছে। আমরা যখন নিজেরা বসে আড্ডা মারি, দেখবে অটোমেটিক যার যার একই মানসিকতার লোকজন কিন্তু আমরা একসাথে আমরা এক হয়ে যাই। তো এইভাবেই প্ল্যানটা যদি করা যায়, সবসময় বন্ধু বান্ধবের মধ্যে যদি প্ল্যান করা যায়, তুমি যে কোনো ট্রিপ প্ল্যান করছো, ট্রিপের যখন আইটেনারি তুমি একজনের সাথে শেয়ার করছো, দেখো কার কার ইন্টারেস্ট একই রয়েছে। তো এই সেম ইন্টারেস্টের মানুষগুলো যখন নিয়ে তোমরা একই কোনো একটা জায়গায় কোনো একটা লোকেশানে ট্রাভেল করবে, তখন কিন্তু সেটা বেশ এনজয়েবল হবে।
ঠিক তাই। বেশ, আচ্ছা, পাহাড়ে যাওয়ার কি কোনো সিজন আছে বা কোনো মরশুমে পাহাড়টাকে অ্যাভয়েড করা উচিত? একদমই, আমার মনে হয় বর্ষাকালে সব থেকে সুন্দর হয় কিন্তু পাহাড় বর্ষাকালে, এটা কোনো ডাউট নেই এতে, কিন্তু সব থেকে রিস্কিও হয় কিন্তু পাহাড় বর্ষাকালেই। যারা বাইক নিয়ে যাচ্ছে তাদের জন্য। বাইকের জন্যই বিশেষ করে বলছি, কারণ এমন অনেক ঘটনা আমার কানে এসেছে যে শুনে মানে মনে হয়েছে যে ওই জায়গাটাতে কালকে আমি ছিলাম, যদি আজকে আমি ওখানে থাকতাম তাহলে আমার সাথে কি হতো। তাই বর্ষাকালটা একটু যদি অ্যাভয়েড করা যায়, বাকি মোটামুটি সব সিজনই কিন্তু পাহাড়ের জন্য বেশ সুন্দর। বেশ। ঠিক তাই। আচ্ছা, এই যে ধরুন আমরা যে চাঁদের পাহাড়ের কথা বললাম, বা এরকম অনেক বই আছে যেগুলো তো আমরা সবাই সবকিছু পড়ে উঠতে পারি না, এইগুলো তো ইন্সপায়ার করে আমাদের। একদম, আপনিও বলেছেন যে আপনাকে, কিন্তু এরকম কোনো, আমি পুরো ইন্সপিরেশনটাই পেয়েছি বই থেকে। একদমই তাই, কোনো মানুষ রয়েছে এরকম আপনার জীবনে যে আপনাকে ইন্সপায়ার করেছে বই ছাড়া, বা যার অ্যাডভেঞ্চারাস এরকম গল্প শুনে, বা যার এরকম বাইরে বাইরে আমার থাকা একটা দেখে? মানুষ রয়েছে, সে এক্সিস্ট করে কিনা জানি না, আমার কাবুলিওয়ালাকে খুব ভালো লাগতো। ওই গল্পটা না, ওই যে নিয়ে ঘুরে, ঝোলা নিয়ে ঘোরে, মিনিকে কি খুঁজে পেয়েছেন আপনি কোথাও গিয়ে? মানে বলা যায় তো এই ব্যাপারটা, মানে খুব একটা বেশি আমি কোনো মানুষকে, আমি আমার মতো করে ট্রাভেল করি। আমি একদমই, আমার ট্রাভেলটা একটু কেমন আমি বলি, যে আমি কিন্তু কোনো একটা জায়গায়, ধরো আমি কোনো একটা জায়গায় যাচ্ছি, আমরা যখনই কোথাও ঘুরতে যাই 7টা ভিউ পয়েন্ট থাকে, 8টা ভিউ পয়েন্ট থাকে, আমরা সবাই জানি। আমি ওই ভিউ পয়েন্টগুলোতে খুব একটা বেশি বিশ্বাস করি না। আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, আমার ওই রাস্তাটা খুব ভালো লাগে। হয়তো এমন হতেই পারে ওটা আননোন কোনো লোকেশন, কিন্তু ওইখানে দাঁড়িয়েই কিন্তু আমি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবো, মানে ভিউ পয়েন্টের থেকে। যাই হোক, এটা আমার মনে হয়। একেবারেই তাই। প্রচুর মানুষ দেখছেন, অম্বিকা করাই দেখছেন, সৌরভ দে দেখছেন, অনেকেই দেখছেন। জিজ্ঞেস করতে চাইবো, মানে ওই যে একটা সুপ্ত বাসনা সকলের মধ্যেই থাকে, যে ঘুরতে যাচ্ছি, তাহলে আমিও ব্লগিংটা শুরু করি, তাহলে তাদের জন্য কিছু টিপস দেবেন? টিপস দেবো, তবে একটু মানুষকে হয়তো মন খারাপ হতে পারে আমার এই উত্তরটা শুনে। ব্লগিং, আমি একটা জিনিস দেখেছি, আমি লাস্ট কিছু ট্রাভেল করলাম, ট্রাভেলের সেরকমভাবে আমি ব্লগ বানাইনি। উইদাউট ব্লগ যদি কেউ ট্রাভেল করে না, ট্রাভেলটা বেশি এনজয় করা যায়। হ্যাঁ, ব্লগ বানাও অবশ্যই, ছোট ছোট মেমোরি তুমি নিজের মতো করে ক্রিয়েট করো, পরে সেগুলো শেয়ার করো। বাট তুমি যদি মেমোরি ক্রিয়েট করতেই যাও, সেটাকে ফ্রেমবন্দি করতে যাও, তাহলে হয়তো তোমার ঘোরাটা সেইভাবে হয়ে উঠবে না। তুমি ঘোরো, এনজয় করো, বাট তুমি ব্লগ বানাতেই পারো। তুমি এইগুলোকে তুমি হঠাৎ করে নিজে কোনো একটা জায়গায় গেলে দেখে ভালো লাগলো, আগে নিজে এনজয় করো, তারপরে সেটা ব্লগে শেয়ার করো। আমি তো সেটাই বলবো। ফোনে আছেন কে? নমস্কার, কে আছেন আমাদের সাথে? 22488085-এ না, এই মুহূর্তেও আবারও কেউ নেই। আচ্ছা, এই যে আমরা বিভিন্ন ধরুন সামাজিক মাধ্যমগুলোতে বিভিন্ন জায়গার ব্লগ দেখি, বা এই যে সোলো রাইডের জিনিস দেখি, তো এই সোশ্যাল মিডিয়াতে দেখা এবং বাস্তব অভিজ্ঞতা কতটা পার্থক্য রয়েছে? আকাশ পাতাল। আমরা ব্লগে ওইটুকুটাই দেখাই, কয়েকটা মিনিটের মাত্র ক্লিপ দেখাই, তার পেছনে কিন্তু ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিনের একটা এফোর্ট থাকে। তো এইগুলো কিছুই হয়তো দেখা যায় না। মানে তুমি যদি বাইক নিয়ে ট্রাভেল করতে যাও না, তোমাকে কোথাও গিয়ে তোমার কমফোর্ট জোন থেকে একদমই বেরোতে হবে। বাইকের জার্নি কিন্তু কমফোর্টেবল নয়, কিন্তু কি হয়, আমরা যেহেতু জার্নিটাকে এনজয় করি, ওই আনকমফোর্টেবলটাকেও কিন্তু আমরা সেক্ষেত্রে এনজয় করি। হয়তো বাড়িতে আমি অনেক আয়েশ করে থাকি, বাইকের জার্নি করতে গিয়ে হয়তো অনেক আমাকে আনকমফোর্টেবল হতে হয়, বাট ওটা কিন্তু একদমই না। তাই ওটাকে আগে এনজয় করার মতো জায়গায় নিয়ে যেতে হবে, তবেই কিন্তু বাইক রাইড এনজয় করা যায়। তাহলে যারা এই ব্লগিংটাকে প্রফেশন হিসেবে নেবেন ভাবছেন, তাদের জন্য আপনি কি বলছেন? মানে আপনি আশাহত করছেন না তাদের? না, আশা হয়তো একদমই করছি না। তাকে কি করতে হবে, দুটোর আলাদা পার্সপেক্টিভ রয়েছে। আমি যদি এটাকে প্রফেশন হিসেবে করি, তাহলে আমাকে ওইভাবেই এগোতে হবে। আমি যেরকমভাবে করি, আমি কিন্তু একদম প্রফেশনাল ব্লগার বা কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু নই। আমি ঘুরতে ভালোবাসি, আমি ছোট ছোট করে মেমোরি বানাই, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তোমরা ভালোবাসা দাও, আমারও ভালো লাগে দেখতে। এবার কি, ওই উল্টো দিক থেকে রিয়াকশান যখন পাই, তখন আবারও ইচ্ছে জাগে না পরে আরেকটা কিছু দিই। তো এই করে করে ধীরে ধীরে, মানে কোনো কিছুই কিন্তু হুট করে পাওয়া যায় না। তুমি দেখবে করতে করতে কখন তখন তোমার ওটা প্রফেশন হয়ে গেছে, তুমি নিজেও বুঝতে পারবে না। বেশ। নবনীতা নন্দী বলছেন যে ভালো লাগছে প্রোগ্রাম। আবারও প্রশ্নে যাব। প্রশ্ন হচ্ছে যে আপনি যে মানে ধরুন কোনো রাস্তায় যাচ্ছেন, আপনি পাহাড় গিয়েছেন একদম। বা আরও অনেক রাস্তায় গিয়েছেন, কোন প্রাকৃতিক দৃশ্যটা আপনাকে বেশি টানে? মানে আমি বলছি গভীর জঙ্গলের মধ্যে দিয়ে, আপনি একটু আগে বলেছিলেন এটা নিয়ে একটা এক্সপিরিয়েন্স, গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছেন, নাকি কোনো নদী বয়ে যাচ্ছে সেটার পাশ দিয়ে, নাকি দূরে সেই একেবারে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে কোনো পাহাড়, বা আপনি যে কটা ট্রাভেল করেছেন সবচেয়ে সেরা দৃশ্য আপনার কোনটা মনে হয়েছে, সেরা রাস্তা আপনার কোনটা মনে হয়েছে? অরুণাচল।
মানে অরুণাচল হচ্ছে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের একবার ঘুরে আসা উচিত। আনটাচ সিনিক বিউটি রয়েছে অরুণাচলে। মানে অরুণাচলে প্রত্যেকটা বাঁকে দাঁড়িয়ে, মানে যারা ট্রাভেল করতে ভালোবাসো তারা, আমি বলবো অরুণাচলের প্রত্যেকটা বাঁকে দাঁড়িয়ে, প্রতিটা পাহাড়ের ধারে দাঁড়িয়ে তুমি ভাবতে বাধ্য হবে কেন এতটা সুন্দর। অরুণাচল আমার মনে হয় মানে অদ্ভুত একটা জায়গা। অরুণাচলের প্রতিটা বাঁকে আলাদা আলাদা গল্প রয়েছে। আর সবথেকে বড় জিনিস কি, মানুষের হাত ওখানে খুব একটা বেশি এখনো পড়েনি বলেই না প্রাকৃতিক সৌন্দর্যটা এখনো প্রপার প্রাকৃতিক রয়েছে। এবং অরুণাচল আমি মনে হয় বারে বারে যেতে পারি। একেবারেই তাই। অফবিট জায়গাগুলো যখন প্রচুর মানুষের সমাগম হয়ে যায় তখন আর অফবিট থাকে না, থাকে এবং না। তখন সেগুলো দূষিত করে ফেলি একদম, আমরাই আমরাই করি। আমি দেখেছি গিয়ে যে হয়তো জায়গাটা খুব সুন্দর, লোকাল লোকজন আমাদের উপর রাগ করছে, আমি তখন হয়তো লোককে জিজ্ঞেস করেছি কেন আমাদের সাথে এরম ভাবে কথা বলছো বা কিছু, বলে লোকাল বাইরে থেকে লোকজন এসে আমরা এই প্যাকেট এখানে ছুঁড়ে ফেলছি। এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু মানে ভাবা উচিত যে পাহাড়ি লোকগুলো কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা ওই জায়গাটাকে ততদিনই আমাদের ভাল লাগবে, আমরা যদি ওই জায়গাটাকে দূষিত করে দিই তাহলে কিন্তু ওই জায়গাটা আগামী দিনে যারা ওই জায়গায় ঘুরতে আসবে তারাই কিন্তু মানে মনে একটা অন্য ছবি নিয়ে বাড়ি ফিরবে। একেবারেই তাই। সমুদ্র পাহাড় দুক্ষেত্রেই বা যে কোনো জায়গার একদমই, ক্ষেত্রেই হ্যাঁ। যে আমরা ইচ্ছে করে দূষিত করব না, সেটাই আর কি এটাই হচ্ছে আমাদের কাম্য। আচ্ছা, আমরা তো মানে আপনি যখন ট্রাভেল করছেন বাইক নিয়ে, প্রকৃতি তো এক এক সময় এক একটা রূপ দেখাচ্ছে। তাই যখন আবহাওয়াটা পরিবর্তন হচ্ছে কোথাও, বা আপনি বুঝতে পারছেন যে আবহাওয়ার এই চেঞ্জের সময় আমাদের একটুকুনি সতর্ক হতে হবে, মানে কি কি সতর্কতা রাখেন এই ওয়েদারের চেঞ্জিং এর সময়? সব সময় যেটা আমি করি যে কোনো জায়গায় যাওয়ার আগে, কোনো ট্রিপ প্ল্যান করার আগে একটু ওয়েদার আপডেটটা দেখার চেষ্টা করি। একটু লোকাল লোকজন যদি কোনো একটা হোটেল বা হোমস্টে আমরা যদি বুক করি, তাকে একটু ফোন করে আগে থেকে জেনে নিই যে ওখানকার ওয়েদার কেমন রয়েছে। কোনো ঠান্ডা জায়গায় যদি যাই, ঠান্ডার আঁচটা বোঝার জন্য লোকাল লোককে একটু ফোন করি, যেখানে হোমস্টে হয়তো আছে, হোমস্টেতে গিয়ে আমরা কন্ট্যাক্ট করলাম যে দাদা এরকম ওখানকার ওয়েদারটা এখন কেমন চলছে, কেমন ঠান্ডা চলছে, বৃষ্টি কি হচ্ছে কি হচ্ছে না। তো এই জিনিসগুলো একটু দেখতে হয়। তাও তো প্রকৃতি তো, মানে সবটা তো এক্সপেক্ট করে যেতে পারবে না, একটুখানি নিজেকে তো সব সতর্ক থাকতেই হবে। আপনার কি মনে হয় একজন যে খুব ছোট থেকে ধরুন পড়াশোনায় মেধাবী, পড়াশোনা করে, প্রত্যেকটা ক্লাসে সে ফার্স্ট হয় বা র্যাঙ্ক হোল্ড করে, সেই শিক্ষাটাই তার আসল শিক্ষা, নাকি চারিদিকে ভ্রমণ করতে আপনি সাজেস্ট করবেন সময় পেলেই সেই শিক্ষাটা আসল শিক্ষা? দুটোই দরকার আছে। হ্যাঁ বলুন। না মানে এটাই জানতে চাইছি যে দুটোই আপনার দরকার কাছে আছে। কি মনে হয়? দুটোই দরকার আছে। আমার মনে হয় পড়াশোনাটাও যেমন দরকার, তাই প্রত্যেকটা মানুষের উচিত একটুখানি ট্রাভেল করা। ট্রাভেল করলে কি হয়, আমাদের মানসিকতার মধ্যে না অনেক পরিবর্তন আসে। আমরা চট করে মানুষকে জাজ করি না, আমাদের অভ্যাস হয়ে গেছে আমাদের মানুষকে চট করে জাজ করে নেওয়া। তো পাহাড়ে যখন ঘুরবে তখন দেখবে যে আমরা যে জিনিসটা কত ইজিলি পাচ্ছি, হয়তো খুব সহজেই আমরা যে কোনো আমাদের জিনিস চাইছি পেয়ে যাচ্ছি, পাহাড়ের ওই মানুষগুলো ওই ছোট্ট জিনিসের জন্য হয়তো কয়েক কিলোমিটার ট্রাভেল করছে। তো আমার মনে হয় এই জিনিসগুলো যখন আমরা নিজেরা সামনে থেকে দেখি, লোকাল লোকজনের জীবনযাত্রা আমরা যখন দেখি, তখন আমরাও বুঝতে পারি। শুধু পড়াশোনা আর এর সঙ্গে যখন এটা আমাদের জুড়ে যায়, তখন আমরাও আমাদের মানসিকতাটা অন্যরকম হয় আমার মনে হয়। বেশ। একটা ভ্রমণ মানে ঘুরতে যাওয়া নিজে নিজে ভয় কাটাতে কতটা সাহায্য করে, মানে অনেক, যে কোনো কিছুর একদম। ভয়? আমি প্রচণ্ড ভীতু মানুষ ছিলাম, মানে বাড়ির বাইরে বেরোতে আমার ভয় লাগতো। সে আমি আজকে ভারতবর্ষের যে কোনো জায়গায় ট্রিপ প্ল্যান করতে, দেশের বাইরেও ট্রিপ প্ল্যান করতে একবারও ভাবি না। ভয় তো মানে ভয় আর ট্রাভেল দুটো একজনকে সহ্য করতে পারে না আমার মনে হয়। ট্রাভেল করলে ভয় একদম কাটবেই। শুধু মানে এই না যে কোনো একটা জায়গার ভয় না, জীবনের অনেক ক্ষেত্রে যে জিনিসগুলো হয়তো ডিসিশন নিতে আমাদের সময় বেশি লাগতো, ট্রাভেল করলে কিন্তু ডিসিশন নেওয়াটাও খুব ইজি হয়। ফোনে কে আছেন? 22488085 কে আছেন আমাদের সাথে? হ্যালো, কে আছেন আমাদের সাথে? না, কোনোভাবে যোগাযোগ হচ্ছে না আমাদের সাথে ফোনে। তবে জিজ্ঞেস আপনারা করতে চাইছি যে শারীরিক কোনো বাধা থাকলে কি ট্রাভেল করা যায় না? বা মানে solo travel? সোলো ট্রাভেল হোক বা গ্রুপ ট্রাভেল হোক, ট্রাভেলের ক্ষেত্রেই ধরো যে পেটের কোনো সমস্যা রয়েছে, তাহলে তো বাইরের খাওয়াটা একেবারেই বারণ। তাহলে সে কিভাবে ম্যানেজ করবে? বা অন্য কোনো সমস্যা রয়েছে, তাহলে সেটা কি ওভারকাম করা যায় না? ট্রাভেলটাই করা যায় না? এইখানে আমি একটা কথা বলতে চাই, যারা ট্রাভেল, ভালো কোশ্চেন এটা, যে ট্রাভেল যারা করতে চাও, মানে ফ্রিলি ট্রাভেল করতে চাও,
সারা বছর যদি আমরা একটুখানি শরীর চর্চার মধ্যে থাকি, শরীরটাও সতেজ থাকে, ট্রাভেলটাও করতে খুব আনন্দ পাওয়া যায়। আর যে কোনো রকম শারীরিক প্রতিবন্ধকতা মানুষের থাকতেই পারে, কারোর হয়তো একটা পায়ে সমস্যা রয়েছে, সে তো বাইক ট্রাভেল করতে পারবে না, তাকে কি করতে হবে, অথচ তার ঘোরার ইচ্ছে থাকে, থাকতে তো পারেই না, তারও তো ঘুরতে যেতে ইচ্ছে করে, তো তাকে একটু গাড়িতে যেতে হবে, প্লেনে যেতে হবে, কিন্তু ঘোরার ইচ্ছেটা যদি থাকে না, আমার মনে হয় মানুষকে কেউ আটকাতে পারবে না। শারীরিক যে কোনো প্রতিবন্ধকতা থাকলেও সেগুলোকে কাটিয়ে উঠে সে ঠিক বেরোবে। আপনি তো বিভিন্ন জায়গায় ঘুরেছেন, এমন কোনো গ্রামের বা এমন কোনো প্রত্যন্ত জায়গায় গিয়ে কি পৌঁছেছেন যাদের আতিথেয়তা আজও আপনি ভুলতে পারেননি? একদম। কোনো মানে গল্প যদি থাকে এটা নিয়ে। অরুণাচলেরই আমি গল্প বলবো, যে আমরা অরুণাচল যখন গিয়েছিলাম, মানে এই লাস্ট কিছুদিন আগে আমি অরুণাচল গিয়েছিলাম, ওখানকার মানুষজন এমন যে আমাকে হয়তো চেনেই না, তার সাথে গল্প করতে করতে আমাদের হয়তো ভাই ভাই তুমি একটু চা খাও আমাদের সাথে, চায়ের সাথে আমি তাকে হয়তো অন্য কিছু অফার করলাম। তো এই জিনিসগুলো কিন্তু আছে, যে আমি বলবো ট্রাভেল করতে গিয়ে আমি কোনো মানুষের কাছে কোনো দিন খারাপ ব্যবহার খুব একটা বেশি পাইনি। তাই কোনো একটা জায়গার যদি আমি গল্প বলি যে এই জায়গার মানুষই শুধু ভালো, তাহলে আমার মনে হয় সেটা অবিচার করা হবে তাদের ক্ষেত্রে। কারণ মানুষের কাছে এত ভালোবাসা পেয়েছি, লাদাখের প্রত্যন্ত গ্রামে গিয়ে মানুষের অদ্ভুত ভালো ব্যবহার পেয়েছি। আমি প্রায় অসুস্থ হয়ে গিয়েছিলাম, সে নিজের হাতে আমাকে সেবা শুশ্রূষা করেছে। তো এরকম প্রচুর গল্প রয়েছে। আচ্ছা, এই যে বলে পাহাড়ে উঠলে অনেকের ব্রিদিং সমস্যা হয়, অনেকের মাথা ঘুরতে থাকে, আহ, অনেক রকম সমস্যা হয়। তো সেইটা কাটানোর জন্য আমাদের আগে কিভাবে কোনো কি প্রিপারেশন নেওয়া যায়? একদম, ওই যে এক্সারসাইজ করতে হবে একটু ভালো করে, যদি আমরা শরীর চর্চার মধ্যে থাকি তাও হবে সমস্যা, এমন না যে সমস্যাটা ফুল কিউরেবল, কিন্তু সেক্ষেত্রে অনেকটা ম্যানেজেবল হয়ে যায় সমস্যাটা। আমার যদি এক্সারসাইজটা আমার কন্টিনিউয়েশনে থাকে, তাহলে আমার মনে হয় এই সমস্যাগুলো অনেকটাই কম হয়। বেশ, মানে নিজেকে একটা দৈনন্দিন রুটিন একটা ফলো করতে হবে, শারীরিক চর্চায় থাকতে হবে। ব্রিদিং এর যে এক্সারসাইজ সেটা কার্ডিও, ওই যে এক্সারসাইজ, ওই কার্ডিও যদি করে, আমাদের কার্ডিও ভাস্কুলার এক্সারসাইজগুলো যদি করা যায়, এবং যেরকম আপনি বললেন যে একটা ছোট অক্সিজেন হ্যাঁ সিলিন্ডার অক্সিজেন সিলিন্ডার, সাথে ওটা রাখা আমার দরকার। যদি ওরকম পারপাস থাকে তাহলে। আর সঙ্গে অনেকে, আমরা এখন পাহাড়ে যখন যাই, লোকাল লোকরা আমাদের বলে কি হাতে একটা কর্পূর ক্যারি করতে, কর্পূরটা একটু শুকতে বলে, তাহলে একটু আরাম পাওয়া যায়। একেবারেই। সুনন্দু দাস জিজ্ঞেস করছেন যে কিভাবে কল করব। 22488085 নাম্বারে কল করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903059992 এই নাম্বারে, অথবা ফেসবুকে যেহেতু লাইভ চলছে আকাশবাণী কলকাতা এবং 100.1 FM গোল্ডের পেজে, এখানে লাইভে আপনার প্রশ্ন আপনি রাখতে পারেন, আমরা পড়ে দেবো সেই প্রশ্ন। একদমই তাই। এবং অনেক মানুষজন কিন্তু অলরেডি ফেসবুক লাইভে আমাদের সাথে জয়েন করেছেন। আমাদের দুটো পেজ রয়েছে, 100.1 FM গোল্ডের পেজ, এছাড়া যে আরেকটা পেজ রয়েছে সেটা হচ্ছে আকাশবাণী কলকাতার পেজ। সেখান থেকে কিন্তু আপনারা সরাসরি এসে প্রশ্ন করছেন, জেনে নিচ্ছেন যে আপনারা যদি সোলো ট্রাভেল করতে চান তাহলে কি কি মাথায় রাখবেন, মানে ডুজ অ্যান্ড ডোন্টস। সেটাতেও আসবো, একদম শেষে গিয়ে সেই কথাতেও আসবো। এই মুহূর্তে ফোনে কে রয়েছেন আমাদের সাথে? নমস্কার, কে আছেন আমাদের সাথে? আমরা শুনতে পাচ্ছি। কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? না, কোনোভাবে যোগাযোগ হচ্ছে না। 22488085 এই নাম্বারে আপনারা ফোন করবেন। হোয়াটসঅ্যাপ তো জানেনই, একেবারে 990। অন্যান্য মাধ্যমগুলোয় আপনারা আপনাদের প্রশ্ন রাখতে পারেন, সেখানে রয়েছি আমরা। এবং তারপরে আবারও চলে যাব হোয়াটসঅ্যাপের প্রশ্ন, টেক্সট মেসেজের প্রশ্ন এবং ফেসবুক লাইভের প্রশ্নে। বেশ, আমাদের আরও যে প্রশ্নগুলো রয়েছে, মানে সেগুলো আমাদের মধ্যে তো প্রশ্ন রয়েছে, এবং আমি জানি যে আমাদের বন্ধুরাও বিভিন্ন প্রশ্ন করছে। আচ্ছা, দীর্ঘ রাস্তায় আপনি যখন একা ট্রাভেল করছেন, এরম কি কোনো দিন হয়েছে যে আপনার খুব মন খারাপ, বা হঠাৎ করে আপনার মন খুব ভালো হয়ে গেল, মানে রাস্তার কোনো ভিউ দেখে, বা আপনি যে একা ট্রাভেল করছেন সেইটার জন্যই, মানে এরকম কি কোনো সময় হয়, মানে মন খারাপটাকে ভালো করে বা মন ভালোটাকে খারাপ করে? একদম দুটোই হয়। আমি যখন লম্বা কোনো ট্রিপে বেরোই, তো তখন কি হয়, যখন বেরোনোর আগে আমাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট থাকে, প্রচুর যাবো, এই জায়গাগুলো এক্সপ্লোর করব। যখন রাস্তাটা তো অনেক লম্বা, কিছু দূর যাওয়ার পর কোথাও গিয়ে মনে হয় বাড়ির লোকের সাথে তো অনেকটা দিন পরে দেখা হবে, মনটা খারাপ হয়ে যায়। তো এরকম হয়, এমন হয় না বলবো না। আবার এমনও হয় কোনো একটা কারণে মনটা খারাপ রয়েছে, যাচ্ছি, সামনের পরিবেশটা হঠাৎ করে এতটা সুন্দর, পাহাড় তো, মানে বিশেষ করে যেহেতু পাহাড়ের কথা বলছি আমি, পাহাড়ে হুট করে রাস্তাগুলো কোনো একটা বাঁক ঘুরতে আমাদের সামনে এমন কিছু সামনে চলে আসে, মেঘ,
পাহাড়, এই জিনিসগুলো এতটাই আমাদের মনটাকে শান্তি দেয় না, তখন মনে হয় কি যে না, ট্রাভেলটা করতে যদি না বেরোতাম এই জিনিসগুলো হয়তো দেখতে পেতাম, মনটা হট করেই খুব ভালো হয়ে যায়, এটা হয়। মানে আমরা আগে বলতাম না, যেহেতু আমরা রেডিও মাধ্যম, তো মানে এফএম এর রেডিও আমাদের বেতার তরঙ্গে আপনারা শুনতে পান, সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই বলে থাকি যে কোনো একটা গান এমন থাকে হয়তো যেটা আপনি রেডিও সেটটা যখন অন করেন, সেই রেডিও সেটের টিউন করলে সেই গানটা শুনতে শুনতে না হঠাৎ আপনার মানে মেমোরিটা হয়তো সুদূর কোন প্রান্তরে চলে যায়, আবার কখনো বা খারাপও হয়ে যায়, কোনো স্মৃতিকে আপনাকে মনে করিয়ে দেয়। তাহলে গান শুধু নয়, গানের সাথে সাথে এমন ট্রাভেলের জায়গাও রয়েছে বা রাস্তা রয়েছে, চারিদিকের যে সৌন্দর্য রয়েছে সেগুলোও কিন্তু একেবারেই তাই। আপনার মনকে ভালো করে দিতে পারে, যেরকম- আবার অনেক দূরেও নিয়ে চলে যেতে পারে। সানরাইজ দেখার ইচ্ছে থাকে, তারপর হয়তো মেঘে ঢেকে গেল, সানরাইজটা দেখা হলো এটা না। অনেকবার হয়েছে। সেটা এটা তো হয়, ভীষণ একটা মানে মন খারাপের বিষয়। সানরাইজ দেখতে গেছি, বা হ্যাঁ। আমি বিশেষ করে বলি কাঞ্চনজঙ্ঘার কথা, আমরা হয়তো দার্জিলিং গেছি, যে কাঞ্চনজঙ্ঘাটাকে খুব ভালো করে, হয়তো আগের দিনই স্পট হয়েছে খুব ভালো, আমরা হয়তো ট্রিপ প্ল্যান করে বেরিয়ে গেছি, গিয়ে দেখলাম একদম কুয়াশায় ঢাকা, তারও কিন্তু একটা আলাদা মজা আছে। এই যে দেখতে গিয়ে দেখতে না পাওয়া, এর কিন্তু মজাটাই আলাদা। পরের বার আবার আসার জন্য একটা কিন্তু ইচ্ছে আমাদের মাথার মধ্যে থেকেই যায়। যাই হোক, দেখি ফোনে যোগাযোগ হয় কিনা। কে আছেন আমাদের সাথে? না, ধীরে ধীরে বললে তো হবে না, জোরে বলতে হবে। মানে আমরা একটা গান শুনতে পেলাম, কিন্তু কে আছেন সেটা কিন্তু বুঝতে পারলাম না। যখন আমরা ফোনটা ধরে নিচ্ছি, আপনারাও একটু অ্যালার্ট থাকুন, আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন 22488085 এই নাম্বারে, আর আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903059992। ফেসবুক লাইভে তো আছি আমরা, যেটা হচ্ছে 100.1 FM গোল্ডের পেজ, আর এছাড়া যেটা রয়েছে আকাশবাণী কলকাতার পেজ। আমাদের সাথে রয়েছেন শুভ সরকার ব্লগসের, মানে যারা দেখেন তারা এই নামেই চেনেন, কিন্তু আমরা শুভ সরকার নামে এই মুহূর্তে পরিচয় করাচ্ছি। এবং আপনি এক্ষুনি বলছিলেন যে অনেকদিন বাড়ির মানুষগুলোর সাথে দেখা হয়নি, এটা একটা বিষয় থাকে। বাড়ির খাবারটাও তো একটা ব্যাপার, যে একদম আমি বহুদিন বাড়ির খাবারটা খাইনি, খুব 2 কষ্ট সপ্তাহ, হয়, এটা খুব সেটা খুব কষ্ট কষ্ট হয়, হয়। খুব কষ্ট হয়। এবং আপনি যদিও বলেছেন প্রথমেই যে আমি কমপ্লেন করি না, ওটা ওখানকার না, স্থানীয় খাবার, আমিও জানি। কিন্তু তবুও একটা জায়গায় গিয়ে মানে খুব মানে একেবারেই হয়তো আমাদের সঙ্গে হয়, মিলছে না একদমই খাবারটা, হয়, একদমই হয়। তখন আপনি কিভাবে অ্যাডজাস্ট করেছেন? তাহলে কম সেইভাবে খাই, আমরা কম খাই। আচ্ছা আচ্ছা বাইক ট্রাভেল যারা করো, এটা একটা টিপসও বলতে পারো, যে বাইক যারা ট্রাভেল করো, ট্রাভেলটাকে খুব এনজয় করার জন্য আমাদের যেটা সব থেকে বেশি খেয়াল রাখতে হবে, আমাদের খাবার খেতে হবে কিন্তু খুব কম। ট্রাভেলে না খেয়ে কেউ অসুস্থ হয় না, খেয়েই অসুস্থ হয় সবাই। এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে দেখা, আমি নিজে দেখেছি। খাবার আমি 50% করে দিয়েছি, আমার শরীরে কোনো সমস্যা নেই, পাশের জন্য হয়তো বেশি খাচ্ছে, তার কিন্তু সমস্যা হয়, কারণ হতেই পারে ওই জায়গার জল বা ফুড হ্যাবিট আমার সাথে হয়তো ম্যাচ নাও করতে পারে। তাই এটা শুধু কোনো পেট সমস্যা- ভরানোর জন্য, হ্যাঁ, মানে মন আমি ভরানোর জন্য ভালো নয়। লাগলে বেশি খাবো, ভালো না লাগলে কম খাবো। খাওয়াটা আমার প্রায়োরিটি নয়। ঘুরতে, হ্যাঁ অবভিয়াসলি কোনো একটা জায়গা যখন আমরা ধরুন অন্য কোনো একটা বেনারস প্ল্যান করলাম, আমাদের মাথার মধ্যে অটোমেটিক চলে আসে দুধের বিভিন্ন আইটেম, বলতেই আমার মানে জিভে জল আসছে, একদম। বিভিন্ন রকম আইটেম। তো ওই জিনিসগুলো তখন আমরা খাবো, কিন্তু আমি প্রত্যন্ত পাহাড়ি এলাকায় যাচ্ছি, ওদের ভাতের বানানো মুসুর ডাল আর ভাত, ওটাই কিন্তু আমার কাছে অমৃত। আমি কোনোদিনও কোনো কিছু, আমি মুসুর ডাল ভাত ডিম ভাজা এনাফ, মানে সেটাও যদি না হ্যাঁ, পাওয়া যায় তাহলে সেই সঙ্গে ক্ষেত্রে কিছু option কি? খাওয়ার একটু ক্যারি আমরা এইটা করি। আমি প্রশ্নে আসতাম, আমি- যারা সোলো ট্রাভেল করছি আমরা, মানে করব প্ল্যান করছি, সঙ্গে কিছু ড্রাই খাবার রাখতে বলে, একদম। সেগুলো কি কি খাবার, কি ধরনের খাবার বিভিন্ন রাখবো? রকমের ড্রাই ফ্রুটস রাখা খুব ভালো। এখন বিভিন্ন ভালো ভালো প্রোটিন বার পাওয়া যায়, যেগুলো খেলে আমাদের একটা লম্বা টাইম পেট ভরে থাকে, সেইটা মানে ওই এক একটা বার কিন্তু এক একটা মিলের সমান হয়, মানে মোটামুটি একটা কাজ চালিয়ে নেওয়া যায়। প্লাস সঙ্গে কিছু আমাদের যদি ড্রাই ফ্রুট, মানে বিভিন্ন রকম যদি আমাদের স্ন্যাক্স আমাদের কাছে থাকে, এই ধরনের ড্রাই ফ্রুট, মানে আমন্ড থাকতে পারে, কাজু থাকতে পারে, অল্প কিশমিশ থাকতে পারে, একটু খেজুর থাকতে পারে, এই জিনিসগুলো কি আমাদের পেটটাও ফুল করে দেয়, আর শরীরের পক্ষে কোনো চকলেট হতে পারে। চকলেট হতে পারে বিভিন্ন জায়গায়। তো এই জিনিসগুলো এটা রাখা কি যায়। ট্রেকিং এর ক্ষেত্রেও বলছেন? একদম, ট্রেকিং এর ক্ষেত্রেও তাই। এই জিনিসগুলো খুব, মানে ট্রেকিং এর ক্ষেত্রে তো প্রোটিন বার আমার মনে হয় মাস্ট, একদম মাস্ট, ওটা রাখাই উচিত। ফোনে দেখিনি যোগাযোগ করতে পারছি কিনা। নমস্কার, কে আছেন আমাদের সাথে? 22488085 কে আছেন? না। আচ্ছা, আমাদের প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যখন আমরা যাচ্ছি, তাদের সাথে তো আমাদের একটা কথা বলার গ্যাপ তৈরি হয়, মানে আমি বলতে চাইছি ভাষার একটা একদম পরিবর্তন। হয়। সেই ক্ষেত্রে কমিউনিকেট করব কিভাবে? আমি মোটামুটি যা ঘুরেছি, আমি খুব একটা হিন্দি যদি মোটামুটি আমরা বলতে পারি না, তাহলে মোটামুটি খুব একটা সমস্যা হয় না। তাও যদি
খুব একটা বেশি সমস্যা হয়, আকার ইঙ্গিতে বুঝে নেওয়া যায়, মানে আমরা ট্রাভেল করতে যারা যায় না মানুষের সাথে ঠিক ইন্টারাক্ট করে নিতে পারি আমার। আর হিন্দিটা মোটামুটি সব জায়গায় চলে, আমি আপাতত যা ঘুরে আমি যা ফিল করেছি। অনেক জায়গাতে এরকম আছে যেখানে আমরা ফোনের নেটওয়ার্ক পাই না। হুম। তো সেই ক্ষেত্রে যখন বাড়ির লোকের সাথে যোগাযোগ হচ্ছে না, বা আপনি অন্য কারোর সাথে কানেকশন করতে পারছেন না, বা আপনি আপনার ফোনের যে ব্লুটুথটাকে লাগিয়ে যাচ্ছেন গুগল ম্যাপে, সেটাও অনেক সময় কানেক্ট হচ্ছে না, সেই ক্ষেত্রে কি করেন আপনারা? আমি একটা একটা করে বলি যে ম্যাপের ক্ষেত্রে আমরা কি করি, কোনো একটা জায়গায় যাওয়া, আমরা যখন কোনো একটা জায়গা প্ল্যান করি তো সেই জায়গাটাকে নিয়ে একটু যখন পড়াশুনো করি আমরা, তখন আমরা নিজেরাই জানতে পারি ওই জায়গাতে নেটওয়ার্কের সমস্যা আছে, এগুলো জানা যায়। সেক্ষেত্রে আমাদের সবার আগে যেটা আমরা করি, ওই লোকেশনটার আমরা একটা অফলাইন গুগল ম্যাপ আমরা ডাউনলোড করে নিই, তাতে আমার খুব ইজি হয়ে গেল লোকেশনটা। আর 2 নম্বর, ঘুরতে গিয়ে নেটওয়ার্ক না থাকাটা আমার মনে হয় ব্লেসিং। মানে আমার মনে নিশ্চিন্তে হয়। ঘোরা যায়। হ্যাঁ একদম, মানে আমাদের কি হয়, আমাদের অভ্যাস হয়ে গেছে সোশ্যাল মিডিয়া ঘুরতে ঘুরতে এখন সবসময় পকেট থেকে একটু বের করে স্ক্রল করা একটা অভ্যাস হয়ে গেছে। নেটওয়ার্ক যখন নেই স্ক্রলও হবে না, তখন তো আমাদের সামনের দিকে কি আছে সেটা দেখতে পাবো আমার মনে হয়। আর সেক্ষেত্রে আমরা তো জানতেই পারবো যে ওই জায়গা থেকে হয়তো নেটওয়ার্ক নেই, তো সেক্ষেত্রে আমরা আমাদের বাড়ির লোককে আগে থেকে যদি জানিয়ে দিতে পারি যে এই জায়গাটাতে আমরা যাবো, নেটওয়ার্ক থাকবে না দুদিন, তো এইটা আমাদের এইভাবে ম্যানেজ করতে হয়। ফোনে দেখিনি আরেকবার। নমস্কার, কে আছেন? না, ফোনে যোগাযোগ হচ্ছে না, তাই বলবো যারা ফোনে যোগাযোগ করতে চাইছেন কিন্তু যোগাযোগ করতে পারছেন না, আমাদের 990305 এই নাম্বারে কিন্তু, মানে 9903059992, পুরোটা বলারও সময় পাচ্ছি না আর কি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে চলে আসতে পারেন। ফেসবুক লাইভে তো আপনারা আছেনই আমাদের সাথে, ঠিক তেমনভাবেই ফেসবুক লাইভেও আসতে পারেন। ফেসবুক লাইভে এসে কমেন্ট সেকশনে কমেন্ট কিন্তু করতে পারেন। আর এছাড়া আমাদের আরো কিছু প্রশ্ন তুমি বলছিলে একেবারেই, করবে। হ্যাঁ, আমি আবারও একটু প্যাকিং এর বিষয়ে ফিরে যেতে চাইছি। আমরা একবার কথা বলেছি, কিন্তু ওই প্যাকিং এ যে রিইউজেবল রেইনকোট হয়, বা এই যে একদম ম্যান্ডেটারি কিছু জিনিস যেগুলো আমাদের রাখা উচিত, সেই মানে জায়গায় রাখতেই হবে ব্যাগে। রাখতেই হবে। সবার আগে আমার মনে হয় যদি সিজনটা বর্ষার মোটামুটি বাইক নিয়ে যদি ট্রাভেল করতে বেরাও, তাহলে আমার মনে হয় একটা পোর্টেবল রেনকোট সবসময় আমাদের ক্যারি করা উচিত। 2 নম্বর কথা হচ্ছে একটা বাইকের সেফটি জিনিস, যেমন বাইক পাংচার কিট, এটা আমাদের প্যাকিংয়ের মধ্যে মাস্ট রাখা উচিত। বাইকে যদি কেউ যায়, ছোট্ট একটা টায়ার ইনফ্লেটার যদি থাকে, মানে বাইকের হাওয়াটা যদি কখনো আমার লিক করে যায়, সেক্ষেত্রে ওই জায়গাটা থেকে অন্তত উদ্ধার হওয়ার জন্য ছোট্ট যদি পোর্টেবল আমার কাছে কোনো টায়ার ইনফ্লেটার থাকে, সেটা অবশ্যই ইউজ করা উচিত আমার মনে হয়। আর কিছু এই মেডিসিন যেটা এমার্জেন্সিতে রাখতে হবে। আর সবার আগে যেটা আমার মনে হয়, যেটা যে কোনো বাইক ট্রাভেল ক্ষেত্রে, সেটা 500 কিলোমিটারের হোক আর 5000 কিলোমিটারের রাখা উচিত, সেটা হচ্ছে ওআরএস আমাদের সঙ্গে ক্যারি করা। কারণ এমন অনেক সময় কি হয়, আমরা যখন বাইক রাইড করি আমরা দেখি হয়তো আমাদের টয়লেট হয়তো খুব বেশি হচ্ছে না, বাট আমাদের গায়ের থেকে জল শুকিয়ে যাচ্ছে। সেটা কেন হয়, লং টাইম আমরা যখন উইন্ড এক্সপোজারে থাকি আমাদের বডি থেকে ডিহাইড্রেট হয়ে যায়, বডিটা আমাদের ডিহাইড্রেট হয়ে যায়, আমাদের ওয়াটারগুলো ভেপার হয়, তখন কি হয় আমাদের বডিতে একটা জলের প্রবলেম তৈরি হয়, মানে আমাদের হট করে কী হয়, পেট খারাপ হয়, গা বমি বমি পায়, মাথাটা ঘোরায়। তখন আমাদের কাছে যদি ওআরএসটা থাকে না, তাহলে অ্যাটলিস্ট একটা মিনারেল ওয়াটারের মধ্যে ওআরএস মিশিয়ে খেলে কিন্তু ইনস্ট্যান্ট রিলিফ পাওয়া যায়। তো এইটা মাস্ট আমার মনে হয়। একেবারেই বেশ। তাই। এবং আপনি যে এত জায়গায় গেছেন, আমি ধরে নিচ্ছি কিছু জায়গায় ইলেকট্রিসিটিও থাকে না, এরকম একদম, হয়েছে? একদম। তখন ফোনটাও তো চার্জ করা যাচ্ছে না, বা পাওয়ার ব্যাংকেরও হয়তো চার্জ শেষ, মানে সেই রকম সময় তাহলে আপনারও ব্লগ বন্ধ থাকে। এবং যারা ব্লগিং করছেনও না, তাদের জন্য ইলেকট্রিসিটি না থাকাটা এখন একটা চ্যালেঞ্জিং একদম, বিষয়, একদম। সেটার বিষয়ে জানতে তো চাইছি। সেক্ষেত্রে আমি সবসময় যেটা করি, আমাকে আমরা যখন কোনো ইলেকট্রিসিটি কোনো জায়গাতে নেই, এরম জায়গা খুব আমরা বেশি দিন থাকি না, আইদার 1 দিন বা 2 দিন। তো আমার কাছে যদি আগে থেকে আমার ব্যাকআপটা ঠিক, আমি তো জানি, আমি তো ট্রিপ প্ল্যানটা যখন করছি আমাকে ওইভাবেই ট্রিপ প্ল্যান করতে হবে যে আমার কাছে কী কী ব্যাকআপ রয়েছে। তাহলে ওই জায়গায় পৌঁছানোর আগে আমাকে সঠিকভাবে আমার যেগুলো ডিভাইস রয়েছে সেগুলোকে চার্জ করে নিতে হবে। আর আমাদের পাওয়ার ব্যাঙ্কেও এরকম, আর এখন আমরা যারা বাইক ইউজ করি আমাদের প্রত্যেকের বাইকেই মোটামুটি একটা ইউএসবি পোর্ট থাকেই। আমি বাইক ট্রাভেল নিয়ে যেহেতু কথা হচ্ছে তাই আমি বাইক ট্রাভেল নিয়ে কথাটা বললাম, প্রত্যেকের বাইকের একটা ইউএসবি পোর্ট কিন্তু থাকে। তাই চার্জটা আমার মনে হয় না আজকালকার যুগে খুব একটা বেশি অসুবিধার হয়, আগে একটা সময় হতো, বাট এখন আমার মনে হয় একটা এটা পাওয়া যায়। মানুষ যদি একটু মাথা খাটিয়ে ট্রিপটা প্ল্যান করে তাহলে কিন্তু চার্জের ইস্যুটা মনে হয় না খুব একটা হয়। আর ইলেকট্রিসিটি ওই যে আর একটা, এটা তো ব্লেসিং। কোনো জায়গায় গিয়ে যদি পাহাড়ের কোনো একটা জায়গায় গিয়ে, আমি দেখেছি লাদাখের একটা গ্রামে আমি ছিলাম, গ্রামটার নাম এই মুহূর্তেই মনে করতে পারছি না, ফেঁসে গিয়েছিলাম একটা জায়গায়, সামনের পথ বন্ধ, বাঁদিকে পেছনের পথ বন্ধ, ওই জায়গাটাতে আমরা ফেঁসে গিয়েছিলাম। রাত্রে ইলেকট্রিক ছিল না, আকাশে কিন্তু খুব সুন্দর চাঁদ প্লাস তারা এগুলো দেখা যায়, খুব সুন্দর দেখা যায়।
একেবারেই, তাহলে গোটা টেলিস্কোপ পাহাড়টা, নিয়ে হ্যাঁ, যাওয়া যেতে হ্যাঁ, পারে telescope, স্কাই হ্যাঁ, গেজিং একদম একদম খুব সুন্দর। বেশ। এর পরের প্রশ্ন, এটাই জানতে চাইবো যে এই যে আপনি বললেন যে ফেঁসে গেছিলেন, ল্যান্ডস্লাইড বা এরকম ধরনের ঘটনা তো ঘটেই, একদম। এবং আমরা হয়তো সেখানে আরো 2 দিন এক্সট্রা থাকতে হচ্ছে। আমাদের সেরকম প্ল্যান নেই, আমাদের হয়তো বাজেটও নেই, সেই ক্ষেত্রে সেক্ষেত্রে তোমার এটার কি উত্তর দুরকম হবে। একদম প্রথমে যদি বলা যায় ট্রিপ প্ল্যান যখন আমরা করব, তখন আমাদের কিন্তু সব সময় 2 দিন বা 3টে দিন বাফার নিতে হবে। যদি লং ট্রিপ থাকে, যদি 15 দিনের ট্রিপ থাকে, আমি সেটা প্ল্যান করব 18 দিন বা 20 দিনের। কারণ 5 দিন আমি নিজেও জানি না রাস্তাতে আমার সাথে কী হতে চলেছে। এটা একটা। 2 নম্বর কথা হচ্ছে, যদি বাজেট না থাকে তাহলে আমাকে সামনের দিনের যে প্ল্যানগুলো ওখান থেকে একটু কাট করতে হবে। এটা ছাড়া তো অপশন নেই। কারণ তুমি যখন পাহাড়ের এমন সিচুয়েশন হয়, তুমি ডান দিকেও যেতে পারবে না, বাদিকেও যেতে পারবে না, ওইখানেই স্টাক হয়ে থাকতে হবে 2 দিন, কিছু করার নেই, হতেই পারে। তো এই হচ্ছে ব্যাপার। সামনের দিকের হয়তো এক্সট্রা যে প্ল্যানটা আছে ওটাকে আমাকে একটু কাট করতে হবে, ছোট করে নিতে হবে। আমি ট্রেকিং এর বিষয়ে জানতে চাইছি। ট্রেকিং এর একটু খাবার দাবার নিয়ে আমরা কথা বলেছি, কিন্তু এক্সট্রা আর কিছু, মানে আপনি বলতে চান সোলো ট্রেক করছেন? সোলো ট্রেকে আমার মনে হয় ওই যে একটা লাগেজ প্রচণ্ড কম রাখতে হবে, মানে যতটা মিনিমাম লাগেজ রাখা যায়, তাহলে তোমাকে ক্যারিটা কম করতে হচ্ছে। 2 নম্বর, কিছু ইম্পর্টেন্ট মেডিসিন, যেটা আগেই বললাম, অল্প স্বল্প কিছু খাবার দাবার। আর এছাড়া তুমি যত লাইট ওয়েট নিয়ে ট্রাভেল করবে, আর নিজের কাছে একটা ওই, আমরা যারা ট্রেকিং করি, আমরা এখন যেটা অনেকেই করে সেটা হচ্ছে পোর্টেবল একটা গ্যাস আর একটা ছোট পোর্টেবল সিলিন্ডার পাওয়া যায়, খুব ছোট সেগুলো হয়। আর সঙ্গে অল্প ডাল আর চাল আর লবণ, আর কিচ্ছু লাগে না। মানে তুমি ট্রাভেলের ক্ষেত্রে না বেশি জিনিস, মানে ওখানে গিয়ে তো তুমি প্রচুর জিনিস রান্না করে খাবে না, অ্যাটলিস্ট পেটটা ভরাতে চাও, সেটা যেন সেফ ওয়েতে হয়, তো এই রাখলে ইজি হয়। ফোনে দেখে নি কে আছেন আমাদের সাথে। হ্যাঁ, হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার, কে আছেন আমি সুনন্দ বলছি। বলুন। আহ, দাদাকে প্রথমে হাই বলতে চাই। দাদা, হ্যাঁ দাদা, দাদা শুনছেন, বলুন। আচ্ছা, অ্যাকচুয়ালি দাদা আর আমি একসাথে অনেক রাইড করেছি। আমাদের প্রচুর এক্সপিরিয়েন্স আছে একসাথে, মানে ভালো খারাপ ভয়ানক সব রকমই আছে। তো দাদাকে বলবো 2-1টা এক্সপিরিয়েন্স শেয়ার করার। একবার আমরা পাহাড়ে একটা জায়গায় প্রচন্ড বাজেভাবে বর্ষার সময় ল্যান্ডস্লাইডে আটকে গেছিলাম। দাদা যদি সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করে সবার সাথে। বেশ, শুনতে থাকো সুনন্দ, অবশ্যই চেষ্টা করছি আমরা সেইটা, যদি খুব ভালো জিনিস মনে আমাদেরকে করিয়েছো। বলেন। তো আমরা এই রাইডটা, আমার মাঝখানে আমি এবার কোনো একটা কারণে একটু ভয় পেয়ে রাইডটা ছেড়ে দিয়েছিলাম। মোটামুটি একটা 2-2.5 মাসের একটা গ্যাপ নিয়েছিলাম। তারপরে এই সুনন্দই আমাকে বললো, না দাদা চলো একটা কোথাও ঘুরে আসি। তো ভেবেছিলাম এমনভাবে ঘুরতে যাব, একদম সেফ পিরিয়ডে সেফ টাইমে ঘুরতে যাব, বৃষ্টি বৃষ্টি কিছু থাকবে না। কিন্তু জানতাম না ভগবান অন্য কিছু প্ল্যান করে রেখেছে। তো গল্পটা খুব সুন্দর, তো খুব অ্যাডভেঞ্চারাস গল্প এটা। তো আমরা পাহাড়ে তো পৌঁছোই। পাহাড়ে আমাদের ডেস্টিনেশন ছিল এক জায়গায়, সেইখানে পৌঁছানোর থেকে আর সন্ধ্যা হয়ে আসছে, অন্ধকার নামছে ধীরে ধীরে পাহাড়ে। আর পাহাড়ের অন্ধকারটা না ঝুপ করে নামে, এই এই আলো আছে, এই অন্ধকার হয়ে গেল, এরকম হয়। আর মারাত্মক বৃষ্টি পড়ছে। আমাদের ডেস্টিনেশন তখনও মোটামুটি ঘন্টা খানেকের দূরত্বে রয়েছে। তাহলাম না, অত দূর আর যাওয়া যাবে না, তাহলে একটা কাজ করি, সামনে একটা লোকেশন রয়েছে সেইখানটাতে থেকে যাই। কিন্তু জানতাম না সেখানে পৌঁছতে আমাদের কতখানি হার্ডেল পেরোতে হবে। তো পাহাড়ে আমি দেখেছি, সেই দিন দেখেছিলাম যে ডিজাস্টার কাকে বলে। আমরা লিটারেলি ভয়ানক বৃষ্টি পড়ছে, একদম অন্ধকার, বিদ্যুৎ চমকাচ্ছে, যেরকম ভূতের সিনেমার সেট হয় ঠিক ওই রকম একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি। ছোট্ট একটা টিনের চালে আমরা 4-5 মিলে দাঁড়িয়ে রয়েছি। তারপর সামনে থেকে যে জলগুলো আসছে, জলগুলো মনে হচ্ছে জল না, নদী, পাহাড়ি নদী, আর উইথ বোল্ডার, বড় বড় বোল্ডার মাটি নিয়ে নামছে। তো ওই এক্সপিরিয়েন্স আমি কোনোদিনও ভুলবো না। মানে আমাদের যারা বাইকার, বাকি যে আরও সঙ্গে 4 জন ছিল, একজনকে হেল্প করে আমরা যাই হোক একটা ঠিকঠাক জায়গায় গিয়ে কোনোভাবে উঠেছিলাম। তো পাহাড়ে হয় এরম অনেক এক্সপিরিয়েন্স হয়, আমি চাইবো না কারোর সাথে হোক, বাট এই এক্সপিরিয়েন্সগুলো কিন্তু বেশ আমাকে বহুদিন মনে রাখবে, মনে থাকবে আমার। একেবারে, এবং আমাদেরও রেডি থাকা উচিত। হ্যাঁ, একদম মানে রেডি এবং থাকতে এই হবে। এক্সপিরিয়েন্সগুলো আমরা এই জন্যই, মানে আমাদের ফোনে যদিও ছিলেন সুনন্দ, তিনি জানতে চাইছিলেন, কিন্তু এই এক্সপিরিয়েন্সগুলো শুনলেই হয়তো কোথাও না কোথাও মানে আমরা বুঝতে পারি যে পুরো জীবনটাই স্মুথভাবে কাটিয়ে দিলাম, কোনো কিছু অ্যাড্রিনালিন রাশের কিছু এটা কিন্তু করলাম হয় না, না, হ্যাঁ। আর সেটার থেকে বরং এইগুলো এক্সপিরিয়েন্স করা অনেক ভালো। সেরাত্রে আমার এখনো মনে আছে, সেরাত্রে কিন্তু আমাদের ওই এমন সিচুয়েশন তৈরি হয়েছিল, আমাদের মনে হয়েছিল ওই ছোট্ট টিনের চালটার মধ্যেই হয়তো আমাদের সবাইকে থাকতে হতে পারে, আর চালটা যে কোনো মুহূর্তে জলের সাথে ভেসে চলে যেতে পারে। তো
তো ওই যে ভয় প্লাস কি করব, কিছু অপশন নেই। যে কোনো কিছু হতে পারত। হ্যাঁ, যে কোনো কিছু হতে পারত। কিন্তু এই মুহূর্তে কে আছেন ফোনে আমাদের সাথে? নমস্কার, কে আছেন আমাদের সাথে? হ্যালো, না, এই মুহূর্তে কেউ নেই আমাদের সাথে ফোনে। আমাদের আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে। একেবারেই আমাদের হাতেও সময় কম, 15 মিনিটের মতন আছে আর হাতে, তাই জন্য একেবারে ডুজ আর ডোন্টসের কথাই চলে যায়। ডুজ অ্যান্ড ডোন্টসের কথায় যাব, তার আগে একটা প্রশ্ন করে নিই, সেটা হচ্ছে যে আমরা যখন বাইক নিয়ে যাচ্ছি কোথাও, সেই ক্ষেত্রে কি কি ডকুমেন্ট আমাদের সাথে রাখতেই হবে? এটা অনেকেরই কোশ্চেন থাকে বাইক নিয়ে। প্রথম কথা, বাইক নিয়ে যখন আমরা যাই, আমাদের বাইকের প্রত্যেকটা কাগজপত্র, যেমন ইন্স্যুরেন্স, বাইকের ভ্যালিড আরসি, সঙ্গে আমাদের ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স, এই 3টে মাস্ট। সঙ্গে গাড়ির কিছু পলিউশন পেপার থাকে, সেটাও যেন আপডেট থাকে। এই ডকুমেন্টগুলো যদি থাকে, ইন্ডিয়ার কোনো জায়গায় তোমাদের ঘুরতে বা ট্রাভেল করতে নিজের বাইক নিয়ে যেতে খুব একটা বেশি অসুবিধা হয় না। কিছু কিছু জায়গা রয়েছে যেখানে যেতে গেলে, যেমন অরুণাচল রয়েছে, লাদাখ রয়েছে, এগুলো জায়গায় যেতে গেলে আমাদের ইনার লাইন পারমিট করতে হয়। ওইগুলো তখন ওইখানে গিয়ে তোমরা কিন্তু করতে পারবে। বাকি গাড়ির প্রত্যেকটা ভ্যালিড ডকুমেন্টস আর তোমার লাইসেন্সটা যদি তোমার কাছে থাকে, তাহলে মানে আমাদের ভারতবর্ষে কোনো ট্রাভেল করতে অসুবিধা হয় না। আচ্ছা, এই যে ধরুন আমরা তো আমাদের ভারতের মধ্যে, আপনি বললেন যে কি কি ডকুমেন্ট লাগে, ডকুমেন্টগুলো আরও একবার আপনি বলে দেবেন শর্ট করে, যে কি কি একদম টিক মার্ক দিয়ে নিয়ে নেবো আর কি কি নেবো না। এছাড়াও যদি বাইক নিয়ে আমরা ভাবি যে আমাদের দেশের বাইরে কোথাও যাব, যদি যেতে চাই, সেই ক্ষেত্রে কিরম কিরম প্রস্তুতি নেব, কি কি ডকুমেন্ট লাগবে, সেগুলোও যদি একটু আমাদের বলে দেন। আমি দেশের বাইরে বলতে গেলে শুধুমাত্র নেপাল ট্রাভেল করেছি। নেপালে যাওয়াটা খুব ইজি। ওখানে গিয়ে তুমি বানসার বলে একটা বানসার অফিস থাকে, যে কোনো তুমি যে বর্ডার দিয়ে যাও একটা বানসার অফিস থাকে, তুমি তোমার ওখানে গেলে ওরাই তোমাকে কি কি করতে হবে না করতে হবে ইজিলি, ভীষণ ইজি। নেপাল রাইড ভীষণ ইজি। বাকি যারা বিভিন্ন ইউরোপ কান্ট্রি ঘোরে, এইগুলো একটা লম্বা প্রসিডিওর রয়েছে, তার জন্য তৈরিও হতে হবে। আমিও তৈরি হচ্ছি, মনে মনে কিছু প্ল্যান রয়েছে, হয়তো সেগুলো নিয়েও কোনো একদিন গল্প হবে। একদম হবে। আর সুনন্দ দাস লিখছেন যে পাহাড়ে বাইক চালানোটা দাদার থেকে শিখেছি। ফোনে একবার দেখে নিই হ্যাঁ, কে আছেন আমাদের সাথে। না, আমরা ফোনে বারবারই কিন্তু গান শুনতে পাচ্ছি না। গান তো শুনলে হবে না, আপনার প্রশ্নটাও তো শুনতে হবে, কি তাই না? প্রশ্নটা করতে হবে 22488085-এ, এছাড়া 9903059992 এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারেন। অলরেডি 5K রয়েছে আমাদের ভিউ, আমাদের ফেসবুকে দুটো পেজ থেকে, মানে 5K মানুষ রয়েছেন আমাদের সাথে সরাসরি যারা যুক্ত হয়েছেন। তাদেরও বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে। এমন কোনো প্রশ্ন কি আছে তোমার কাছে? হ্যাঁ, একেবারেই আছে। আমি টেন্টে থাকার অভিজ্ঞতা এবং টেন্টে থাকার সতর্কতা সেটা জানতে চাইছি। অনেক সময় আমরা এখন দেখছি যে টেন্ট হচ্ছে একেবারে বাড়ির মধ্যে টেন্ট করে, সেরকম নয়, একেবারে জঙ্গলের ভিতর মাটির মধ্যে একটা শুধু টেন্ট এবং স্লিপিং ব্যাগ নিয়ে ঘুমোতে হবে। সেক্ষেত্রে সতর্কতা কি কি করা উচিত, বা কখনো সাপ বেরোলে বা মসকিউটো রিপেলেন্ট লাগানো, বা সেই সমস্ত কিছু আপনার অভিজ্ঞতা থেকে জানতে চাইছি। এখন তো মানে আমরা যদি চাই তো বিভিন্ন জায়গায় অনেক ট্রাভেলারদের জন্য অ্যারেঞ্জও করে, এরকম টেন্ট ট্রিপ অ্যারেঞ্জ করে। এছাড়াও অনেকে কি করে, নিজেরা নিয়ে যেতে চায় নিজেদের টেন্ট, নিজেদের স্লিপিং ব্যাগ নিয়ে যেতে চাই। তো ফান্ডাটা খুব সিম্পল, তুমি তোমার নিজের টেন্ট নিয়ে যেতে হবে, সাথে তোমার খাবার বানানোর কিছু সরঞ্জাম নিয়ে যেতে হবে। আর যে কোনো জায়গায় টেন্টিং করার আগে, এটা আমাদের অনেকেই হয়তো করে না, অনেকে ভুল করে এই জিনিসটা, বাট এটা করা উচিত। তুমি যেখানে টেন্ট করবে, টেন্ট পিচ করতে যাচ্ছ, লোকাল লোকের সাথে একটু কথা বলে নেওয়া উচিত। লোকাল লোকে কিন্তু তোমাকে প্রপার গাইড করে দেবে যে তুমি কোন জায়গাটা তোমার জন্য সেফ, কোন জায়গাটা সেফ না। তুমি দিনের বেলা হয়তো একটা জায়গা দেখছো যে এই জায়গাটা ভালো লাগছে, আমি হয়তো এখানে টেন্ট করলে হয়তো খুব ভালো লাগবে, কিন্তু রাতে কিন্তু ওই জায়গাটা সেফ নাও থাকতে পারে, হয়তো লোকাল জন্তু জানোয়ার আছে বা সাপ খোপের একটা উপদ্রব থাকতে পারে। তো ওই তো লোকাল লোকের সাথে যদি আমরা একটু কথা বলে নিতে পারি, তাহলে কিন্তু টেন্ট, যদি ওরা বলে যে না ঠিক আছে এখানে টেন্ট করতে পারো, একটু পারমিশনও নেওয়া উচিত। এটা অনেক ক্ষেত্রেই অনেকেরই প্রবলেম হয়, দেখেছি পরে কোনো একটা জায়গায় টেন্ট করেছে, লোকাল লোকে এসে পরে হয়তো একটু মানে ওদের হয়তো প্রবলেম ক্রিয়েট হয়েছে। তো এরা লোকাল লোকের সাথে যদি একটু আলোচনা করে নেওয়া যায়, তাহলে কিন্তু ওরাই তোমাকে ঠিক ওয়ে আউট দেখিয়ে দেবে। এবং এটার সঙ্গে সঙ্গেই জিজ্ঞেস করতে চাইছি যে অ্যাডভেঞ্চার স্পোর্টস এক একটা জায়গায় এক এক রকম বিখ্যাত। কোনো জায়গায় ঋষিকেশের রাফটিংটা খুব বিখ্যাত, বা কোনো জায়গায় প্যারাগ্লাইডিংটা খুব বিখ্যাত, বানজি সেটার জাম্পিং কোথাও একেবারেই, কোথাও হ্যাঁ, বিখ্যাত। সেটা কি সোলো ট্রাভেল করছেন যে তার কি রিস্কটা নেওয়া উচিত, মানে সেটা কি একদম রিস্ক ফ্রি? যদি কনফিডেন্স, এটা তো দেখো এই জিনিসগুলো তো পুরো কনফিডেন্টের ব্যাপার, মানে
তোমার মধ্যে কিরকম কনফিডেন্স রয়েছে। যদি তোমার কনফিডেন্স লেভেলটা ওই ধরনের থাকে তাহলে তো নেওয়া যায়। আর আদারওয়াইজ খুব যদি হাইপার কিছু অ্যাক্টিভিটিস থাকে, যেমন বানজি জাম্পিংয়ের কথা যদি আমরা বলি, সোলো নিয়ে কেন করবে না, অনেকেই করেছে। আমি যদি বলি এটা হয়তো অনেকের কাছে কন্ট্রোভার্সিয়াল উত্তর হয়েও যেতে পারে, বাট আমি কন্ট্রোভার্সি না, একদম রিয়ালিটি বলছি। এই জিনিসগুলোর সঙ্গে যদি আর একজন থাকে না, তাহলে আমার মনে হয় সেটা বেশি ভালো হয়। বেশ, ফোনে আরও একবার দেখে নি লিসনার কে আছেন। নমস্কার। না, না, এই যোগাযোগ মুহূর্তে করা যাচ্ছে না। আবারও আমরা পাচ্ছি না। আমরা তো বিভিন্ন জায়গায় আপনি গিয়েছেন বাইক নিয়ে, এমন কোনো জায়গার সানসেট বা সানরাইজ যেটা আপনাকে এখনো মনে করায় সেই জায়গাটার কথা? অরুণাচলের সানরাইজ মানে যে দেখেনি সেই বুঝতে পারবে না, অসাধারণ অরুণাচলের সানরাইজ বলো, অরুণাচলের সানসেট বলো, দুটোই ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। একেবারেই। এবং ভ্লগিং এর ক্ষেত্রে কনসিস্টেন্সি, আপনাকে তো যেতেও হচ্ছে এবং ভিডিও আপলোডও করতে হচ্ছে, একদম প্রফেশনের মতনই সিনসিয়ারিটির সঙ্গে এই কাজটা করতে হয়। তো সেইটা জানতে চাইবো যে কতটা কনসিস্টেন্ট হতে হয় একজন ভ্লগিংটাকে যদি প্রফেশন হিসেবে নেয়। সোশ্যাল মিডিয়ার ব্যাপার, যে ওদের অ্যালগোরিদম যা থাকে, তুমি যদি কনসিস্টেন্ট না থাকো তাহলে কিন্তু তোমার চ্যানেলটাও আস্তে আস্তে বসে যাবে। তো আমি কি করি জেনারেলি, আমি কোথাও গিয়ে প্রচুর কন্টেন্ট কালেক্ট করে নিই, ধীরে 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 সেটাকে মানে, তাহলে আমার কাছে কি, আমার কাছে বারে বারে তো ঘোরা সম্ভব না। যদি এটা প্রফেশন হয় তাহলে ঘোরাটা কোনো ব্যাপার না, বাট যদি আমার কাছে এটা প্রফেশন না, যদি শুধুমাত্র শখের বসে আমি ঘুরি, তাহলে আমি যেটা করি শুধুমাত্র শখের বসে যেহেতু ঘুরি, আমি প্রচুর কন্টেন্ট দিয়ে ক্রিয়েট করি, ছোট্ট ছোট্ট এমন মোমেন্ট দেখি, সেই মোমেন্টগুলোকে ক্যামেরাবন্দি করি, পরে সেগুলোই শেয়ার করি সবার সাথে। এবং এরকম হয়েছে যে কেউ এগিয়ে এসেছেন, কথা বলেছেন, চিনতে হ্যাঁ, পেরেছেন, এটা তো সেটা একটা কিরকম? ভালো লাগার বিষয়। মানে এটা এমন অনেক জায়গা আছে, যে আমি একটা গল্প বলি তাহলে। আমরা গ্যাংটকে খেতে বসেছি একটা হোটেলের মধ্যে, বাইরে আমার বাইকটা পার্ক করে দাঁড়িয়ে আছে, ব্রেকফাস্ট করছি আমরা। হঠাৎ করে দেখছি বাইরে একটু চেঁচামেচি, হোটেলের যে ওনার আছেন বা যে সামনে যে গার্ড রয়েছেন, সে ঢুকতে দিচ্ছে না কিছু মানুষকে, বলছে না যাবো। তো আমার মনে হলো ব্যাপারটা একটু মানে ভায়োলেন্ট হয়ে যাচ্ছিলো বলে আমি সামনে যখন গিয়েছি, দাদা আমি তোমার সাথে কথা বলার জন্যই আসছিলাম। তো এই জিনিসগুলো না আমাদের মনটাকে বড় ভালো করে দেয়। চেনা মানুষ আমাদেরকে চিনছে, তার একটা আলাদা মজা। অচেনা মানুষ অচেনা জায়গায় গিয়ে প্রচুর মানুষের চেনা হয়ে যাওয়ার মজা কিন্তু সত্যিই আলাদা, ভালো লাগে, খুব এনজয় করি যাই জিনিসটাকে। আচ্ছা, ছোট থেকে তো আমরা বিভিন্ন জনের থেকে বিভিন্ন শিক্ষা পাই, স্কুলের টিচারদের থেকে পাই, বাবা মাদের থেকে পাই, আমাদের বড়দের থেকে পাই, গুরুজনদের থেকে পাই। আর যখন আপনি ট্রাভেল করছেন সোলো, সেই সময় আপনি রাস্তা থেকে অনেক কিছু শেখেন, একদম। আশেপাশের মানুষ থেকে আপনি অনেক কিছু শেখেন। কোন শিক্ষাটা আপনার মনে হয় বেশি জরুরি? এখানে দুটোই জরুরি। আজকে যদি বাড়ির ওই শিক্ষাটা আমার কাছে না থাকতো, আমি কিন্তু ট্রাভেলে গিয়ে কিছু শিখতে পারতাম না। এটা একটা, আমার মনে হয় একটা শিক্ষা আর একটা শিক্ষার পরিপূরক, দুটোই লাগবে। বেশ। আর এই যে আমরা বিভিন্ন ধরনের সময়ের কথা বলছিলাম, তো বেস্ট সিজন বা কোন সময়টা আপনার মনে হয় পাহাড়ের ক্ষেত্রে ভালো, কোন সময়টা মনে হয় আপনাকে সমুদ্রের পাশ দিয়ে যাওয়া ভালো, কোন সময়টা আপনার মনে হয় জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া ভালো? জঙ্গল আর পাহাড়ের ক্ষেত্রে হচ্ছে, পাহাড় তো মোটামুটি গরম, মানে মোটামুটি সব সিজনেই পাহাড় কিন্তু ভীষণ সুন্দর হয়। বর্ষাটা বাদ দিয়ে আপনি বলেছেন, বর্ষাটাতে সব থেকে বেশি সুন্দর কিন্তু হয়। বাইক রাইড বাইকের জন্য নয়। আর জঙ্গল আমার মনে হয় আফটার বৃষ্টির সময়টা জাস্ট শেষ হওয়ার পরে জঙ্গল তার আলাদা রকমের সৌন্দর্য খুলে দেয়। ওই যে লাশ গ্রিন হয়ে থাকে প্রতিটা পাতা মনে হয় যেন আমাদের সাথে গল্প করছে। ওর যে মানে ওই জিনিসটা চোখে যখন আমরা সামনে থেকে দেখি না, ওর মজাটাই অন্যরকম। সবুজ হয়ে রয়েছে পুরো জঙ্গলটা, রাস্তার দুধার ভেজা, অদ্ভুত সুন্দর লাগে। ওই বৃষ্টির পরের মুহূর্তের জঙ্গল আমার মনে হয় সব থেকে সুন্দর। আর সমুদ্র আমার মনে হয় একটু ঠান্ডা টাইমে গেলে না সমুদ্রটা বেশি এনজয় করা যায়। আচ্ছা, এই যে আপনি একা যাতায়াত করছেন, মানে সোলো ট্রাভেল করছেন, যাতায়াতটা মানে খুব ছোট হয়ে গেল, তো সোলো ট্রাভেল করছেন, সেই ক্ষেত্রে আপনার জীবনের মানে ধৈর্য আসাটা কতটা আপনি মানে বুঝেছেন যে না এটার ক্ষেত্রে একটু ধৈর্যও আসে? অ্যাকচুয়ালি আমার জীবনে ধৈর্য বলতে কিছু ছিলই না। এই ট্রাভেল যদি আমি না করতাম, আমার মধ্যে ধৈর্যই হয়তো আসতো না। আমি ট্রাভেল করতে গিয়ে শিখলাম একটা মানুষের ধৈর্য জিনিসটা কতটা দরকারি। কোনো একটা জায়গায় একটা ডেস্টিনেশনে আমি যখন পৌঁছবো, সবসময় তো হয় না আমাদের শারীরিক কন্ডিশন সেম থাকে। তো হয়তো কিলোমিটার বাকি আরও 150 কিলোমিটার, হয়তো আমি এটা ধরে নিলাম 150 কিলোমিটার বাকি, কিন্তু শরীর হয়তো মনে হচ্ছে যে আর দেবে না।
ওই যে ধৈর্য ধরে বাইকে বসে থাকা, হয়তো শারীরিক কোনো অক্ষমতা নেই, ভাবছি একটু যদি ধৈর্য ধরি তাহলে আমি হয়তো জায়গাটায় পৌঁছে যাব। তো ধৈর্য জিনিসটাই কিন্তু আমি শিখেছি ট্রাভেল থেকে। তো ট্রাভেল যদি মানুষ করে, মানুষ আমার মনে হয় ধৈর্যশীল হয়। বেশ, কয়েকটা প্রশ্ন, মানে ছোট্ট একটা প্রশ্ন, মানে ছোট্ট কিছু কিছু প্রশ্ন আর কি, যেটা এক কথায়ও আপনি উত্তর দিতে পারেন, সেরকম কিছু রয়েছে। পাহাড় না সমুদ্র? পাহাড়। ভোরের রাইড না রাতের রাইড? ভোরের। হাইওয়ে না অফ রোড? অফ রোড। আর জিপিএস নাকি লোকাল লোকের দিক নির্দেশ? লোকাল লোকের দিক নির্দেশ। আচ্ছা, রাস্তায় গিয়ে চা না কফি? কফি। আচ্ছা, টেন্টে থাকটা বেশি আপনি পছন্দ টেন্ট। করছেন নাকি হোটেল? ওটা পরেরটা শুনবই না। আচ্ছা, একা না গ্রুপে? এটা দুটোই, মানে এটা একটা বলা বড় মুশকিল, দুটো আলাদা মজা আছে। একা। শীতকাল না গরমকাল? শীতকাল। আচ্ছা, ক্যামেরা না ডায়েরি? ডায়েরি। স্পিড, গতিবেগ? গতিবেগ যার এক একজনের গতিবেগ এক এক রকম হয়। আমি আমার কমফোর্টেবল গতিবেগটা খুঁজে পেয়েছি, ওই গতিবেগেই রাইড করি আমি। আচ্ছা, যারা নতুন ট্রাভেল করছেন, মানে এটা তো ছোট ছোট করে বেশ কিছু প্রশ্নে গেলাম, যারা নতুন ট্রাভেল করছেন বা করবেন ভাবছেন, তাদের ক্ষেত্রে ওই গতিবেগটা কত রাখা উচিত? মানে হয় না যে আমরা প্রথম করছি, একেবারে প্রথমেই অনেক জোরে চালিয়ে দিলাম, এটাই ভুল। মানে এইটা এই যে আস্তে থেকে জোরে যাওয়া, বা এইটা কিরকম মেনটেন করা এটা উচিত? কি হয়, আমরা যখন মানে ধীরে 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 ট্রাভেল করতে শুরু করি বাইক নিয়ে, অটোমেটিক আমাদের কিন্তু চলে আসে যে কোন গতিবেগের সাথে আমরা কমফোর্টেবল। অনেক সময় অনেকে করে কি, মানে এটা হয়তো যারা হয়তো নতুন নতুন বাইক রাইড করছো বা করবে ভাবছো, তাদের জন্য হয়তো হেল্পফুল হবে এই উত্তরটা। যে তোমরা যদি দেখবে কখনো যদি তোমরা খুব জোরে ট্রাভেল করো কোনো একটা জায়গায়, এ পয়েন্ট টু বি পয়েন্টে পৌঁছে গেলে দেখবে আমাদের শরীরটা না অনেক বেশি স্ট্রাগল করে। কিন্তু যখনই আমরা খুব একটা মানে মডার্ন স্পিডে যখন আমরা যাই, একটা মানে যে স্পিডটা আমি কমফোর্টেবলভাবে ফিল করতে পারি, সেই স্পিডে আমি যখন যাই, তো ওইখানে পৌঁছে আমার কিন্তু খুব একটা বেশি প্রবলেম হয় না, আমার এটা মনে হয়। একেবারে। আর এখন প্রচুর ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের গ্রুপ আছে, সেরকম ভাবে যাওয়া উচিত নাকি নিজেরা প্ল্যান করে হ্যাঁ, বেরিয়ে পড়া উচিত? এবার কি আমাদের কাছে যদি সময় অ্যাভেলেবেল থাকে তাহলে তো নিজেরা যদি যাও তাহলে খুব ভালো হয়। আর এছাড়া যারা হয়তো কর্পোরেট সেক্টরে রয়েছে অথচ ট্রাভেল করতে চায়, তাদের ক্ষেত্রে আমার মনে হয় ওই ট্রাভেলসের আন্ডারে গিয়ে যদি যাই তাহলেই সেটাই ভালো হবে। একেবারেই তাই। আমাদের একেবারে মানে সময়টা শেষের দিকে চলে এসেছে, একেবারেই ডুজ অ্যান্ড ডোন্টসে যাবো এবার, যে হ্যাঁ। কি কি করতে হবে বা কি কি মাথায় রাখা উচিত, যেগুলো আমরা করব এবং করব না কোনগুলো। ওকে। এটাই জানতে চাইবো আমরাও, মানে যদিও আমার সময় আমাদের একদম কমে এসছে, মানে একটা টেক হোম মেসেজের মতো আর কি। ট্রাভেল করতে গেলে আমার যেটা মনে হয়, সোলো ট্রাভেল করতে গেলে বা গ্রুপ ট্রাভেল যেটাই করো, ট্রাভেল করতে গেলে আমাদের যেটা সবার আগে মাথায় রাখা উচিত, আমরা যে বাইকটা নিয়ে ট্রাভেল করছি বা আমি যে ওয়েতে আমি ট্রাভেল করছি, ওয়েটা আমাকে ঠিকঠাক করে মেপে নেওয়া উচিত যে আমি কীভাবে ট্রাভেলটা প্ল্যান করব। প্ল্যানটা সবার আগে দরকার, যে কত দিনের প্ল্যান করব সেটাও আমাকে পারফেক্টলি করা উচিত, সাথে একটা বাফার রাখা উচিত, বাইকটাকে ঠিকঠাক করে মেনটেন রাখা উচিত। আর যেই জিনিসগুলো আমি বললাম বারবার করে, এই জিনিসগুলো ক্যারি করা মাস্ট, ক্যারি করা উচিত, অল্প কিছু মেডিসিন, ওআরএস, এই জিনিসগুলো ক্যারি করা উচিত, এটাই আমার মনে হয়। বেশ, সময় কিন্তু খুব বেশি নেই কি? একেবারেই তাই। তাহলে তুমি কি মানে গিয়ে ব্যাকপ্যাক শুরু করে দেবে বলছো? আমার প্রচন্ড মানে বাঙালি মানেই তো পায়ের তলায় সর্ষে বলাই হয়, এবং সেইটা আমি হয়তো মানে ব্লগিং এ যদি নাও চ্যানেলাইজ করতে পারি, অন্তত যাবে। ব্যাকটা ব্যাক করে বেরিয়ে পড়তে হবে, মানে এরপরে আর রেজিস্ট করে রাখা যাচ্ছে না নিজেকে। ঠিক তাই। সঙ্গে স্পেশালিস্ট অনুষ্ঠানে ছিলাম, এতক্ষণ ছিলাম এই কারণেই বলছি, কেননা আর একটা মিনিট আমরা হাতে পাচ্ছি, তার মধ্যে আর মানে আলাদা করে প্রশ্ন করব বা সেরকম সময়টা আর আমাদের কাছে নেই। আমি জানি এই ট্রাভেলটা আরও দীর্ঘ হলে হয়তো আপনাদের ভালো লাগতো। মৌসুমী শ্রাবস্তী রয়েছি আপনাদের সাথে, শুভ সরকার যিনি কিনা ছিলেন আমাদের সাথে আজকে সঙ্গে স্পেশালিস্টে, তিনি কিন্তু এই সময়টা অবধি থাকবেন। অসংখ্য ধন্যবাদ ছোট জানাই। করে কি একটা কোয়েশ্চেন নেওয়া যাবে? মার্চ মাসে আমরা বন্ধুরা নেপাল যাচ্ছি, লোয়ার মাস্টাং, দাদা যদি কোনো টিপস দেন। মার্চ মাস খুব কুন্তল মাইতি। হ্যাঁ, মার্চ মাস কিন্তু খুব ভালো টাইম নেপাল যাওয়ার জন্য। মার্চ মাসের সিজনটা খুব ভালো থাকে, বৃষ্টির খুব একটা বেশি সমস্যা হয় না। আর নেপালে আমি যেহেতু মাস্টাং নিজে যেহেতু যাইনি, মাস্টাং নিয়ে এক্স্যাক্টলি কোনো টিপস দিতে পারবো না, বাট নেপালের যে টাইম মার্চ এপ্রিল যদি কেউ প্ল্যান করে, নেপাল কিন্তু খুব ভালো করে এক্সপ্লোর করা বেশ, যায়। অসংখ্য ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়ার জন্য এবং এত মানে মাস্টার টিপস সেগুলো শেয়ার করার জন্য। ঠিক তাই। এবং এই এতগুলো কথা মানে আমরা যে এতক্ষণ ধরে শুনলাম, এই সব কথা আমি জানি আপনারা যারা এতদিন ধরে ভাবছিলেন যে শুধুমাত্র যাবেন 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 যাবেন,
তারা কিন্তু অলরেডি মনে হচ্ছে আজকে রাত থেকে অনেকে প্যাকিং শুরু করবেন, যেমনটা শ্রাবস্তী করবে বলছে। এবং টিকিট কেটে ফেলবেন বা বাইক নিয়ে বেরোলে সেই প্ল্যানিং। কিন্তু যাওয়ার আগে যে যে কথাগুলো মাথায় রাখতে হবে সেগুলো আপনারা শুনে নিয়েছেন। যদি না শুনে থাকেন ফেসবুক লাইভটা গিয়ে আরেকবার দেখে নিন। 6.3K লাস্ট আমরা দেখেছি, আমাদের ভিউ আছে। এতজন মানুষ আমাদের সাথে ছিলেন, এমনভাবেই থাকুন আমাদের সাথে। 100.1 FM গোল্ড টিউন করেছেন আপনি।